ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ছোটকা বা যে কেউ? স্ক্রিন দেখা যাচ্ছে না। যাচ্ছে। যাচ্ছে, ওকে। এমা আমি দেখতে পাচ্ছি না তো, যা পাবি পাবি, একটু ধৈর্য ধর। ওকে, অনুরিমা স্ক্রিন দেখতে পাচ্ছ? জিনাত? হ্যাঁ দাদা পাচ্ছি। ওকে, গুড, ভেরি গুড। স্ক্রিনটা দেখতে যা। একবার নাহলে রিজয়েন কর, বেশি যদি অসুবিধা হয়। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে মানি সাপ্লাই অ্যান্ড ব্যাংকিং। আগের দিন এই চ্যাপ্টারের বেশ কিছুটা জিনিস আমরা পড়েছি, আজকে আমি পুরোনো জিনিসটা একবার কুইক রিক্যাপ করছি। ঠিক আছে, যারা আজকে ক্লাসে ফার্স্ট, অয়ন্তিকা, সরুলিনা, কোনো ডাউট হলে জানিও। ঠিক আছে, কারণ মাঝখান থেকে একটা জায়গা শুরু হচ্ছে, আশা করি বুঝতে পারবো, অসুবিধা হবে না। ঠিক আছে, সহজ চ্যাপ্টার। তো আগের দিন আমরা যেটা পড়ছিলাম যে মানি সাপ্লাই এর ক্ষেত্রে হঠাৎ করে টাকার কেন দরকার পড়লো, তার যে একটা ইম্পর্টেন্ট কারণ ছিল, সেটা হচ্ছে যে বাটার এক্সচেঞ্জ, এই যে বিনিময় প্রথা, এই বিনিময় প্রথার একটা বাজে দিক বা একটা খারাপ দিক, যে কারণে বিনিময় প্রথাটা ফ্রুটফুল হতে পারলো না, সেই টার্মটাকে আমরা বলেছিলাম কি, ডবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস। মানে যার কাছে সারপ্লাস জিনিস আছে, ধরো আমি চাল উৎপন্ন করি, আমার কাছে প্রচুর চাল আছে, এবং এমন একটা ব্যক্তি লাগবে আমাকে, ধরো সাপোজ আমি সেলুনে যাব চুল কাটতে, তাহলে ওই সেলুনের মালিকেরও কিন্তু চাল দরকার, তবেই কিন্তু আমার কাছ থেকে চাল নিয়ে চুলটা কেটে দেবে। ওর ঘরেও যদি প্রচুর চাল থাকে, ও কিন্তু বলবে না ভাই, তোমার আমি চুল কাটতে পারবো না, আমার ঘরে প্রচুর চাল আছে, তুমি অন্য কিছু নিয়ে আসো। কিন্তু আমার কাছে তো এক্সেস চাল আছে, আমার কাছে তো অন্য কিছু নেই। তার মানে এই বিনিময় প্রথার ক্ষেত্রে দুজনেরই, যার কাছ থেকে আমি সার্ভিসটা নেব, তার সেই জিনিসটা দরকার যেটা আমার কাছে এক্সেস আছে। তো দুজনেরই কিন্তু ওয়ান্টস থাকতে হবে, সেই সেলুন বাড়ালো চালের দরকার থাকতে হবে, এবং আমার কাছে এক্সেস চাল থাকতে হবে, তবেই গিয়ে বিনিময় প্রথাটা সাকসেসফুল হবে। কিন্তু এরকম অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষের কাছে সারপ্লাস যে জিনিসটা আছে, সেটা হয়তো অন্য মানুষের দরকারই নেই, তাহলে সেই মানুষগুলো তো সার্ভিস পাবে না। তো এই প্রবলেমটা বিনিময় প্রথাতে থাকলো, এবং বিনিময় প্রথা এই কারণে ফ্রুটফুল হতে পারলো না। এটা আমরা আগের দিন ক্লাসে দেখেছিলাম। নেক্সট আমরা দেখেছিলাম যে মানি কি জিনিস। ঠিক আছে, মানি কি কি কাজ করে সেই জিনিসগুলো দেখেছিলাম। খুব দুটো ইম্পর্টেন্ট আমরা টার্ম পড়েছিলাম, একটা হচ্ছে কি ফিয়াত মানি। কেউ একটু বলতে পারবে? ক্লাস থেকে এবার একটু একটু করে রেসপন্স নেওয়া যাক। ফিয়াত মানি জিনিসটা কি জিনিস, যে কেউ? বিনা, অনুরিমা, যার আগের দিন ক্লাসে ছিলাম আমরা, যে কেউ? প্রণবেশ? আমি ভুলে গেছি। আচ্ছা, নোট কেউ মনে মানে আছে? আমাদের যে নোট বা টাকা, যার ফেস ভ্যালু আর ইন্ট্রিনসিক ভ্যালুটা সমান না। ভেরি গুড। আর গোল্ড কয়েনের যেমন ফিয়াট, মানে গোল্ড কয়েনটা আবার ফিয়াট মানি নয়, কারণ ওর ভ্যালু দুটো সমান। ভেরি গুড। ঠিক আছে, দেখো ফিয়াট মানি হচ্ছে সেই মানিগুলো যেটার হচ্ছে কি প্রোডাকশন কস্ট যেটা, আর ফেস ভ্যালু যেটা, সেটা ডিফারেন্ট। মানে সাপোজ ধরো একটা 2000 টাকার নোট আছে, এই 2000 টাকার নোটটাকে আমি যদি ছাপাতে চাই, 2000 টাকার নোট ছাপাতে কত টাকা খরচ করতে পারে আরবিআই? বড় জোর 5 টাকা কি 10 টাকা, কারণ সেটা একটা কাগজ, কাগজের উপর একটা আরবিআই এর গভর্নর সই করে দিয়েছে, তাই সেটুকুই। এই 2000 টাকার নোটটা ছাপাতে গিয়ে আরবিআই এর তো নিশ্চয়ই 2000 টাকা খরচ পড়বে না, আরবিআই এর হার্ডলি 10 টাকা কি 15 টাকা খরচ পড়বে। কিন্তু এই 2000 টাকাটা মার্কেটে 2000 টাকা হিসেবেই ঘুরে বেড়াবে। আমি কাউকে 2000 টাকা একটা নোট দেব, আমি 2000 টাকার ধরো সাপোজ 50 কেজি বা 100 কেজি আমি চাল পেলাম। তো এই যে জিনিসটা আমি পেলাম, সেটা কিন্তু 2000 টাকার জিনিসটাই পেলাম, কিন্তু আমি সেই লোকটাকে যেটা নোট দিলাম, সেটা একটা 2000 টাকার নোট, কিন্তু সেটা বানাতে হয়তো খরচ হয়েছে 10 টাকা থেকে 15 টাকা। অথচ সেই লোকটা আমাকে 2000 টাকার মাল কেন দিচ্ছে? কারণ তার নিচে আরবিআই এর গভর্নরের সই আছে যে এই লোকটাকে তুমি 2000 টাকার মাল দাও, এই আমি একটা সই করে দিচ্ছি। তো ওই সইটা যদি না থাকে, কোনো একটা 2000 টাকার নোটে যদি আরবিআই এর গভর্নরের সইটা না থাকে, ওটা যদি আমি মুছে দিই, তাহলে কিন্তু ওটার আর কোনো ভ্যালু নেই। জাল নোট যেগুলো হয়, ঠিক না, জাল নোটের কি আর ভ্যালু? কেউ
তোমাকে জিনিস দেবে দেবে না, কারণ তাতে আরবিআই এর গভর্নরের সই নেই, সেটা লিগাল নয়, সেটা ইললিগাল। তো ওই কাগজটাই যদি লিগাল না হয় তাহলে কিন্তু কাগজটার দাম হচ্ছে 10 টাকা থেকে 15 টাকা বড় জোর। অথচ এই কাগজটাতে যখন গভর্নরের সই আছে তখন সেম কাগজটা দিয়ে আমরা 2000 টাকার জিনিস পাচ্ছি। তো এই এই মানিগুলোকেই বলা হয় ফিয়াট মানি, যে ক্ষেত্রে সেই মানিটার যেটা প্রোডাকশন কস্ট, সেই মানিটা তৈরি করতে যে টাকা খরচ হয়েছে, এবং সেই মানিটা যেটা ফেস ভ্যালু, সেই দুটো ডিফারেন্ট। তো এটাকে বলা হচ্ছে ফিয়াট মানি। বোঝা গেল অনুরিমা এবার, বা জিনাত যারা রয়েছে, ফিয়াট মানি জিনিসটা কি হ্যাঁ জিনিস হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল। মনে পড়ে? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এইবার হচ্ছে যে ফেস ভ্যালু মানে যেটা 2000টা লেখা আছে ওটাই ফেস ভ্যালু না? হ্যাঁ ওটাই ফেস ভ্যালু। যেটা ফেস ভ্যালু মানে কি, যেটা ফেস, যেটা মুখে লেখা আছে 2000 করে মুখে লেখা আছে, তো ওটা হচ্ছে কি ফেস ভ্যালু। এইবার হচ্ছে যে তাহলে এই যে আরবিআই এর খরচ পড়লো 15 টাকা বা 20 টাকা আমি ধরছি, এবং মার্কেটে এটা বিক্রি হচ্ছে 2000 টাকায়, মানে 2000 টাকায় আমি নোটটা দিচ্ছি, 2000 টাকার জিনিস পাচ্ছি। তাহলে আরবিআই নিজে 15 টাকার খরচ করে একটা জিনিস তৈরি করলো, দিয়ে মার্কেটে এটা ছেড়ে দিল, দিয়ে মার্কেটে বললো লোককে দেখো এটা 2000 টাকা। তাহলে আরবিআই এখানে লাভ আছে কি নেই, যে কেউ বলো দেখি, কি মনে হচ্ছে? আরবিআই তো অবশ্যই লাভ আছে, সেই ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা যে বানাতে খরচ। একদম ঠিক আছে। বাকি বাকি যে অন্য কেউ যদি একটু না বুঝতে পারো রেসপন্স করো কিন্তু, হ্যাঁ, কারণ এটা আমরা আগের দিন ক্লাসে একটু করেছিলাম। তো বাকি যদি কেউ না বুঝতে পারো রেসপন্স করো। তো প্রণবেশ একটু মিউট করে দিস ভাই। বলো। বলছি আরেকবার রিপিট করুন। হ্যাঁ, যেটা ধরো আমি এই মুহূর্তে পড়ছিলাম যে একটা, প্রণবেশ একটু মিউট করে দিস। ওকে গুড। অয়ন্তিকা দেখো, যেটা আমরা পড়ছিলাম যে একটা ধরো 2000 টাকার নোট, সেই 2000 টাকার নোটটার আরবিআই এর বানাতে হয়তো হার্ডলি খরচ হয়েছে 20 টাকা, ঠিক আছে? কারণ আরবিআই তো সেটা একটা কাগজ, তাই না? কাগজটা ছাপিয়েছে, আরবিআই এর কাজ হয়ে গেছে, আরবিআই এর গভর্নরের সই আছে বলে ওটার দাম 2000 টাকা। তো এই ধরনের মানি, যেটাই প্রোডাকশন কস্ট, তৈরি করতে খরচ হচ্ছে 20 টাকা, আর মার্কেটে সেটা বিকোচ্ছে 2000 টাকায়, এই ধরনের মানিগুলোকে আমরা বলি ফিয়াট মানি, ঠিক আছে? তুমি যদি এখানে দেখো ফিয়াট মানি কি জিনিস, ফিয়াট মানি হচ্ছে যে দ্য মানি হুইচ ডাজ নট হ্যাভ অ্যান ইন্ট্রিনসিক ভ্যালু ইজ কল্ড দ্য ফিয়াট মানি। ইন্ট্রিনসিক ভ্যালু মানে কি, ওই জিনিসটার, ওই যে যে তুমি নোটটা সেটা বানাতে, সেটার যে প্রোডাকশন কস্ট বা সেটার ভিতর যে মেটেরিয়ালসটা রয়েছে, সেটার দাম কিন্তু কখনোই 2000 টাকা নয়, তাই না? একটা যদি গোল্ড কয়েন হয়, সাপোজ একটা গোল্ড কয়েন, গোল্ড কয়েনের কিন্তু নিজস্ব গোল্ডেরই দাম আছে, কিন্তু একটা 2000 টাকার নোট বা একটা 100 টাকার নোট নিজস্ব কিন্তু কোনো দাম নেই, যেহেতু আরবিআই এর গভর্নরের সই আছে সেই কারণে দাম আছে। এই মানিগুলোকে আমরা বলছি ফিয়াট মানি। এইবার একটা ধরো 2000 টাকার নোট বানাতে আরবিআই খরচ হয়েছে 20 টাকা, এবং সেটা মার্কেটে বিকোচ্ছে 2000 টাকায়। তাহলে আরবিআই তো এখানে 1980 টাকা লাভ আছে, তাই না? কারণ আরবিআই নিজে খরচ করেছে 20 টাকা, আর মার্কেটে ছেড়ে দিচ্ছে এই দেখো এটা 2000 টাকা বলে। তাহলে আরবিআই এর 2000 বিয়োগ 20 ইকুয়াল টু 1980 টাকা, কিন্তু আরবিআই এর লাভ আছে। এই লাভটাকে আমরা বলি হচ্ছে কি সিনোরেজ। যে ফেস ভ্যালু যেটা 2000 টাকাটা নোটের ফেস ভ্যালু 2000, এবং সেটা বানাতে যেটা খরচ হয়, এখানে ধরা হচ্ছে 23 টাকা 50 পয়সা খরচ হয়। এই যে এই দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্সকে আমরা বলছি সিনোরেজ। সিনোরেজ জিনিসটা কি, ফেস ভ্যালু এবং প্রোডাকশন কস্ট, এই দুটো ডিফারেন্স। যে কোনো একটা কারেন্সিকে বানাতে যত টাকা খরচ হবে সেই টাকাটা, এবং সেই কারেন্সিটার ফেস ভ্যালু, মার্কেটে সেই কারেন্সিটা কত টাকায় ঘুরে বেড়াচ্ছে সেই টাকাটা, এই দুটোর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকেই বলা হচ্ছে সিনোরেজ। এবং এই সিনোরেজটাই হচ্ছে কি আমাদের আরবিআই এর একটা লাভ, আরবিআই এর একটা ইনকাম। আমি 20 টাকা খরচ করে 2000 টাকায় নোটটা ছেড়ে দিলাম, আবার 1980 টাকা লাভ হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কিন্তু আরবিআই এর এক ধরনের ইনকাম। এই কারণেই বলা হয় যে প্রিন্টিং কারেন্সি এবং প্রিন্টিং নোটস, এইগুলো করে কিন্তু আরবিআই একটা ব্যাপক ইনকাম করে। এটা হচ্ছে আরবিআই এর মেজর সোর্স অফ সারপ্লাস অর প্রফিট। এই কারেন্সি প্রিন্ট করে কিন্তু আরবিআই এর একটা ব্যাপক লাভ হয়, কারণ 20 টাকা খরচ হচ্ছে, 2000 টাকা আরবিআই ছাড়ছে। এ হচ্ছে টোটাল কনসেপ্ট। একটা কনসেপ্ট হচ্ছে কি ফিয়াট মানির কনসেপ্ট, একটা কনসেপ্ট হচ্ছে সিনোরেজের কনসেপ্ট, আর সিনোরেজ থেকে আরবিআই এর একটা ব্যাপক লাভ হচ্ছে। এইটা হচ্ছে ওভারঅল ফান্ডা। বোঝা গেল অয়ন্তিকা, না কিছু ডাউট লাগছে এখনো? বুঝতে পেরেছি স্যার। শ্যামলদা বলো। বলছি, এই যে আরবিআই এর লাভ, আরবিআই তো ব্যাংকে, মানে আরবিআই তো টাকাটা লেখে লাভ নাই, সেন্ট্রাল গভর্নমেন্টের লাভ না? এই টাকাটা আরবিআই এর গভর্নরের ভিতর, এই যে সারপ্লাস যেটা টাকা,
এটা আরবিআই পরবর্তীকালে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দেয়, ভাগ করে দেয়, ঠিক আছে। বাট ইনিশিয়াল কারেন্সিটা কে প্রিন্ট করছে আমাদের? আরবিআই করছে আরবিআই করছে। তো না, আরবিআই কি করবে টাকা নিয়ে? না, আরবিআই নিজস্ব প্রচুর কিছু রেসপন্সিবিলিটিস আছে, তাই না? আমাদের মার্কেটে যদি কোনো রকম ইনফ্লেশন হয়, মার্কেটে ধর হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এই জিনিসটা কন্ট্রোল করার দায়িত্ব কার? আরবিআই। আরবিআই। তো আরবিআই কি নিজস্ব টাকা লাগবে না এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য? কি মনে হয়, লাগবে কি লাগবে সে না? লাগবে, কিন্তু RBI অ্যাকচুয়ালি সেন্ট্রাল অর্থ না না, এই সমস্ত প্রফিট গুলো এগুলো কিন্তু আরবিআই নিজস্ব কাছে থাকবে, ঠিক আছে। আরবিআই কিন্তু আমাদেরকে একটা অটোনোমাস বডি, আরবিআই এর কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটিস রয়েছে। গভর্নমেন্টেরও যেরকম একটা দায়বদ্ধতা রয়েছে, আরবিআই এরও কিন্তু সেরকম একটা দায়বদ্ধতা রয়েছে। বাট আরবিআই এর দায়বদ্ধতা আলটিমেটলি গভর্নমেন্টের কাছেই, কিন্তু মার্কেটে যদি হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যায়, ঠিক আছে, বা হঠাৎ করে হয়তো মার্কেটে এমন একটা সিনারিও দেখা যাচ্ছে যে সমস্ত ইনভেস্টর হয়তো টাকা পয়সা তুলে নিচ্ছে, ডলারের হয়তো ব্যাপক চাহিদা বেড়ে গেছে, তো এইরকম যে কোনো মুহূর্তে ক্রাইসিস ম্যানেজার কিন্তু আমাদের আরবিআই। তো সেই জায়গায় আরবিআই নিজস্ব সারপ্লাস যেটা, আরবিআই নিজস্ব যেটা টাকা, সেখান থেকে কিন্তু আরবিআই ম্যানেজ করে সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করবে। তো এই কারণে কিন্তু আমাদের আরবিআই এর কাছেও যথেষ্ট টাকা পয়সার দরকার, এবং এই সিনোরেজ এইটা হচ্ছে আরবিআই এর সেই টাকা পয়সা ইনকামের একটা মাধ্যম। বোঝা গেল ছোটকা, না কিছু ডাউট লাগছে স্টিল? আচ্ছা আচ্ছা, আরটা হচ্ছে ইন্টেনসিভ ভ্যালু আর প্রোডাকশন ভ্যালু, কথাটা তো সেম, তাই না? ইন্ট্রিনসিক, হ্যাঁ, কাইন্ড অফ সেম। ইন্ট্রিনসিক ভ্যালু মানে হচ্ছে সেই জিনিসটার ভিতরে কতটা মেটেরিয়ালস আছে। ধর আমার ইন্ট্রিনসিক ভ্যালু মানে আমার ভিতরে কতটা ভ্যালু আছে, আমার ভিতরে কতটা জিনিস আছে, ঠিক আছে। একটা ধর গোল্ড কয়েন, তার ইন্ট্রিনসিক ভ্যালু মানে সেই গোল্ড কয়েনটার ভিতরে কতটা মেটেরিয়ালস আছে, তার কি দাম, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। কাইন্ড অফ এটা প্রোডাকশন কস্টের সাথে সেম ধরাই যায়। প্রোডাকশন কস্ট মানে ওটা বানাতে যত টাকা খরচ হচ্ছে, ঠিক আছে। আর হ্যাঁ। মানে আদতে প্রোডাকশন কস্ট ইন্ট্রিনসিক ভ্যালু থেকে সামান্য কিছু বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো জাস্ট ছোট ছোট কনসেপ্ট গুলোকে আমাকে বুঝতে হবে, ঠিক আছে। ইকোনমি একদম সহজ সাবজেক্ট, জাস্ট ছোট ছোট কি পয়েন্ট গুলোকে একটু ধরে ধরে বোঝার চেষ্টা করো, দেখবে সমস্ত জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে আমরা এখানে যেটুকু জিনিস করলাম, ফিয়াত মানি পড়লাম। কারোর কোনো ডাউট হলে কিন্তু জিজ্ঞেস করো, হ্যাঁ। প্রথমে যে ফিয়াত মানি, ফিয়াত মানিতে কারোর কোনো সমস্যা? যারা নতুন যারা করলে সৌরলীনা, অয়ন্তিকা, বোঝা গেছে তো এগুলো? বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে যে সিনোরের যে জিনিসটা কি, কারো কোনো সমস্যা সিনোরের জিনিসটা বুঝতে? অনুরিমা, অনুশ্রী, সিরিন, সিনোরের জিনিসটা বোঝা গেছে তো কি জিনিস? কেউ না বুঝতে পারলে কিন্তু জানিও, হ্যাঁ, তাহলে আমি আরেকবার রিপিট করবো, কোনো প্রবলেম নেই, বাট মেক শিওর যে তোমরা প্রত্যেকে জিনিসগুলো বুঝছো। তো আমরা এখানে যেটা বললাম কি, সিনোরের যেটা কিছুই না, ইন্ট্রিনসিক ভ্যালু আর আমাদের যেটা ফেস ভ্যালু তার ডিফারেন্স, এই জিনিসগুলো আমরা আগের দিন ক্লাসে পড়েছিলাম। নেক্সট হচ্ছে যে মানি কি কি ফাংশন করে, ঠিক আছে। আমরা মানির কিছু ফাংশন দেখেছিলাম, যে স্ট্যাটিক ফাংশন মানে এই ফাংশনগুলো মানি অল টাইম করেই চলে। সেটা হচ্ছে কি মিডিয়াম অফ এক্সচেঞ্জ, যে আমরা যদি যে কোনো জিনিস কিনতে চাই, ঠিক আছে, যে কোনো জিনিস এক্সচেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিন্তু অল টাইম কি করি, মানি দিয়ে করি, তাই না। দোকান থেকে আমরা কিছু কিনবো, ধরো কৃষক, কেউ গ্রামের দিকে ধরো বিশাল 10 বিঘা জমি আছে, ঠিক আছে, সে ধরো সাপোজ বহরমপুরে কোনো একটা ফার্নিচারের দোকানে গিয়ে হয়তো একটা আলমারি কিনবে, সে নিশ্চয়ই 10 বস্তা ধান নিয়ে চলে যাবে না আলমারির দোকানে, তাহলে আলমারিওয়ালা ওকে আলমারি দেবে না, আর ও ধান নিয়ে গিয়েও কিছু হবে না। তো মিডিয়াম অফ এক্সচেঞ্জ কিন্তু আমি যেটা প্রোডাকশন করি সেটা নয়, মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে কিন্তু আমাদের মার্কেটে কাজ করে মানি। আমার যদি বিশাল বড় ধানের কৃষক হই, আমাকে কি করতে হবে, ধানগুলোকে বিক্রি করে আগে টাকা নিতে হবে, সেই টাকা নিয়ে আমাকে আলমারির দোকানে যেতে হবে। তো মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে কিন্তু কাজ করছে হচ্ছে আমাদের মানি। এটা হচ্ছে মানির কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিক ফাংশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে মেজার অফ ভ্যালু, যে কোনো জিনিসের ভ্যালু কত সেটাও কিন্তু আমরা কি মানি দিয়ে অল টাইম মেজার করি, তাই না। সাপোজ ধরো আমার কাছে একটা ছোট্ট এমআই এর হয়তো একটা ফোন রয়েছে, কারোর কাছে একটা অ্যাপেলের ফোন রয়েছে, ঠিক আছে। তো বাবা অ্যাপেলের ফোন যার কাছে রয়েছে বেশ ভালো, বিশাল তার ভ্যালু। তো এই ভ্যালুটা আমরা মেজার করছি কি করে, ঠিক আছে। আমরা যদি তার কোয়ালিটি না জানি,
ঠিক আছে, তখন আমরা কি দেখবো, হ্যাঁ টাইফোনের এগুলো 60-65,000 টাকা দাম, একটা এমআই এর ফোন 10-12,000 টাকা দাম, তার মানে ওটার ভ্যালু বেশি। তো যে কোনো জিনিসকে আমরা কিন্তু অল টাইম মেজার করি কিসে, মানিতে। যে কোনো জিনিসের ভ্যালুকে কিন্তু আমরা মেজার করি মানিতে। ইভেন আমাদের সোসাইটিতে হিউম্যান বিং, সাধারণ মানুষকেও কিন্তু তার ভ্যালু কিন্তু মানি দিয়ে মেজার করা হয়, তাই না? কে কত, কাকে তুমি সোসাইটিতে কত ভ্যালু দেবে, যার যত টাকা আছে সেটাকে। তো কাইন্ড অফ এটা কিন্তু শুধুমাত্র যে মেটেরিয়ালিস্টিক জিনিসের ক্ষেত্রে, জড় বস্তুর ক্ষেত্রেই সত্য তা নয়, নর্মাল কিন্তু মানুষের ক্ষেত্রেও, নর্মাল আমাদের সোসাইটিতে কিন্তু এই ট্রেন্ডসটা চলে কি, যার যত টাকা আছে তার তত ভ্যালু। তো মেজার অফ ভ্যালু, যে কোনো জিনিসের ভ্যালু কত হাই বা লো, সেটা কিন্তু আমরা মেজার করি কি, মানি দিয়ে। এক্সচেঞ্জ, মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এটা কিন্তু অল টাইম কি, মানি। নেক্সট হচ্ছে আর একটা কি, স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট। এই জিনিসটা কি, দেখো টার্ম গুলো দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, প্রত্যেকটা টার্ম খুবই সহজ, ঠিক আছে। স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট মানে কি, আমি ধরো ব্যাংক থেকে লোন নিয়েছি, আমি ধরো একটা হোম লোন নিয়েছি সাপোজ 20 লাখ টাকা, আমাকে মাসে মাসে হয়তো 20,000 টাকা করে শোধ করতে হয়। তো তার মানে কি, আমি যখনই লোনটা নিয়েছি আমি নিশ্চয়ই সাথে সাথে টাকাটা শোধ করব না, আমি নেক্সট 15 বা 20 বছর ধরে মাসে মাসে ইএমআই দিয়ে টাকাটা শোধ করব। তার মানে কি, পেমেন্টটা আমার ইনস্ট্যান্ট নয়, এটা ডিফার্ড পেমেন্ট, মানে পরবর্তীকালে, ঠিক আছে, পরবর্তীকালে আমি এক এক করে শোধ করছি। তাহলে যখনই আমি ডিফার্ড পেমেন্ট করছি, লোন নিয়ে সেটাকে আমি পেমেন্ট দিচ্ছি মাসে মাসে, এই 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 পেমেন্টটাও কিন্তু আমাকে দিতে হবে টাকা হিসাবে, ঠিক আছে। সেম কৃষকের উদাহরণ, আর কৃষক ধরো হোম লোন নিয়েছে, সে কিন্তু 10 বস্তা ধান নিয়ে ব্যাংকে চলে গেলে হবে না, ব্যাংক ম্যানেজার ওকে মেরে বার করে দেবে, বলবে টাকা নিয়ে আসো। তো ডিফার্ড পেমেন্ট, লোনের টাকা পয়সা যে তুমি যত শোধ করছো, ডিফার্ড পেমেন্ট মানে কাইন্ড অফ লোন বলতে পারো, ঠিক আছে। সেই সমস্ত লোনের যেটা টাকা পয়সা শোধ করছো, সমস্ত টাকা পয়সাগুলো কিন্তু তোমাকে মানি দিয়ে শোধ করতে হবে। এটা গেল থার্ড ফাংশন। ফোর্থ ফাংশন কি, স্টোর অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালু জিনিসটা কি, যে কোনো জিনিস আমি যেটা স্টোর করব, এটাকে কিন্তু আমরা সবসময় মানিটারি জিনিস দিয়ে স্টোর করি। ব্যাপারটা কিরকম, একটা কৃষক এর ধরো 10 বিঘা জমি আছে এবং তার প্রচুর ধান উৎপন্ন হয়েছে। তো সে কিন্তু যে এক্সেস যেটা ধান উৎপন্ন হয়েছে, আগেকার দিনে কি হতো, সেই ধানগুলোকে গোলায় রেখে দিত। এখন কিন্তু কি করে, দেখে এই ধানগুলো দীর্ঘদিন যদি গোলায় থাকে, তাহলে একসময় ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো কৃষক অল টাইম কি করে, সেই ধানগুলোকে সবার প্রথমে চেষ্টা করে বিক্রি করে দেওয়ার, বিক্রি করে সেটাকে টাকা হিসাবে, টাকা ফর্মে চেঞ্জ করে নেয়। তো যখনই আমি ধানগুলোকে বিক্রি করে টাকাই পরিণত করে নিলাম, ঠিক আছে, তখন কিন্তু আমার সেটা নষ্ট হয়ে যাওয়ার আর কিন্তু কোনো ভয় নেই, তাই না? তো আমরা আমাদের যেটা এক্সেস জিনিস, সেটাকে কিন্তু স্টোর করি কিসে, ম্যাক্সিমাম টাইম কিন্তু মানি দিয়ে স্টোর করি। কেউ ধরো আপেল বিক্রেতা, তার কাছে হয়তো কেজি কেজি আপেল আছে, কেউ ধরো একটা বিশাল বড় আপেলের বাগান, কেজি কেজি আপেল আছে, সে তো নিশ্চয়ই এক্সেস আপেল গুলোকে একটা জায়গায় রেখে দিয়ে 10 বছর 5 বছর পরে আপেল বিক্রি করে করে খাবো, হবে না তো, আপেল তো নষ্ট হয়ে যাবে। তাকে কি করতে হবে, ওই আপেল গুলোকে বিক্রি করতে হবে, টাকা নিতে হবে, সেই টাকাটাকে স্টোর করতে হবে। তাহলে স্টোর অফ ভ্যালু, এই হিসাবেও কিন্তু মানি ফাংশন করছে। তাহলে এই চারটে হচ্ছে মানির ইম্পর্টেন্ট ফাংশন, ঠিক আছে। তো এই চারটে ফাংশনে কারোর কিছু ডাউট হচ্ছে নাকি, দেখো তো। মানির কি কি ফাংশন এটা আমরা পড়ছি, ঠিক আছে, মানি কি কি কাজ করে আমাদের সোসাইটিতে, এই চারটে হচ্ছে মেন ফাংশন। এই চারটে ফাংশন থেকে কারো কিছু ডাউট মনে হচ্ছে, অয়ন্তিকা, সিরিন, সৌরিনা, প্রণবেশ, পলাশ, যে কেউ? স্যার বলো। স্যার বলছি যে 3 নম্বরেরটা একটু বলুন, স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট। হ্যাঁ, স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট হচ্ছে, ধরো তুমি লোন নিয়েছো, ঠিক আছে, ব্যাংক থেকে, ধরো তুমি 20 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছো। তো এই লোনটাকে তো তোমাকে মাসে মাসে শোধ করতে হবে। এই যে তুমি লোন যেটা শোধ করছো, ঠিক আছে, এটা বড় করে যেটা তুমি শোধ করছো বেশ কিছুদিন পরে, ডিফার্ড কেন বলা হচ্ছে, কারণ ওটা বেশ কিছুদিন পরে থেকে তুমি শোধ করছো। তো এই যে তুমি লোন গুলোকে শোধ করছো যেটা, সেইটাকেও কিন্তু আমরা সবসময় কি করি, অ্যাজ এ মানি হিসাবে শোধ করি, তাই না? আমি নিশ্চয়ই ধান বিক্রেতা বলে 10 বস্তা ধান নিয়ে ব্যাংকে চলে যাব না শোধ দিতে, বা যে পেঁয়াজ বিক্রেতা 10 বস্তা পেঁয়াজ নিয়ে ব্যাংকে চলে যাবে না শোধ দিতে। অল টাইম যেটা লেটে পেমেন্ট করছি, যে লোন রিপেমেন্ট, যেগুলো সবসময় আমরা এগুলো কি দিয়ে করি, টাকা দিয়ে করি, মানি হিসাবে করি। তো এটাও একটা মানির ফাংশন, সেটাই উল্লেখ করা হয়েছে। বোঝা গেল শিরিন? হ্যাঁ বুঝলাম। তাহলে এইগুলো হচ্ছে আমার মানির বিভিন্ন স্ট্যাটিক ফাংশন। নেক্সট কিছু ডাইনামিক ফাংশন আছে, যে আমাদের ধরো এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনকাম জেনারেশন, ঠিক আছে, ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আমাদের 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 কাছে ধরো এখন এই মুহূর্তে কোনো কারণে 50 লাখ টাকা আমার লটারি লেগে গেছে, ঠিক আছে।
তোমাদের যে কারো ধরো 50 লাখ টাকা লটারি লেগে গেছে, কি করবে 50 লাখ টাকা লটারি লেগে গেলে? যে কেউ ওখান থেকে 50 লাখ টাকা লটারি লেগে গেলে কি করবে তুমি? ব্যাংকে ট্রান্সফার করব। গুড। কিন্তু ব্যাংকে ট্রান্সফার করে কি বিশাল প্রফিট হবে? সব থেকে প্রফিটেবল কি? আমি ধরো 50 লাখ টাকা লটারি লেগে গেল, কি করলে আমার সব থেকে সেখান থেকে প্রফিট বেরিয়ে আসবে? যে কেউ প্রফিট করতে গেলে তো চিট ফান্ডে টাকা লাগে। চিট ফান্ডে টাকা লাগাতে গিয়ে দোকান প্রফিটের করতে জায়গায় হবে, দেখা গেল কাপড়ের পুরো লস। দোকানে প্রচুর দাম। কোনো জমি বা কোনো অ্যাসেট কিনে রাখতে হবে, সব যার ভ্যালু ইন কোনো ফিউচার আরো investment, বেশি হ্যাঁ। হবে, তবে প্রফিট বেশি। একদম একদম। অনুরিমাদের এই তো জিনিসগুলো- বিজনেস মাইন্ডেড চিন্তা ভাবনা। আরে বাবা রে একদম বাবা। এটাই কিন্তু ডাইনামিক ফাংশন, তাই না? কি বলছে যে কনভার্টিং সেভিংস ইনটু ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এটা কিন্তু মানির সবথেকে ইম্পর্টেন্ট ডাইনামিক ফাংশন, যে আমাদের যেটা সেভিংস, আমি যদি টাকা ব্যাংকে রাখি আমার কিন্তু সেখান থেকে রিটার্ন সেই হারে হাই আসবে না। কনভার্টিং সেভিংস ইনটু ইনভেস্টমেন্ট, ঠিক আছে? আমাকে সেই টাকাটাকে কিন্তু কোথাও ইনভেস্ট করতে হবে। আমি কোনো ছোট একটা ফ্যাক্টরি খুলতে পারি, ঠিক আছে, বা ছোট জমি জায়গা কিনে সেখানে ইনভেস্ট করতে পারি, ঠিক আছে? এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি আমি এখান থেকে, তাই না? আমি যদি একটা ছোট ফ্যাক্টরি দিই সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। তো এই ফাংশন গুলো কিন্তু একটা দেখো স্ট্যাটিক ফাংশন নয়, তাই না? এটা মেজার অফ ভ্যালুও নয়, মিডিয়াম অফ এক্সচেঞ্জও নয়, স্টোর অফ ভ্যালুও নয়। এই ফাংশন গুলো কি মানির ডাইনামিক ফাংশন। অ্যাজ এ ইনভেস্টমেন্ট টুল হিসাবে, অ্যাজ এ এমপ্লয়মেন্ট জেনারেশন টুল হিসাবে এগুলোতেও কিন্তু আমরা মানিকেই ইউজ করব। তো এই গেল হচ্ছে মানির বিভিন্ন ফাংশন। এই জিনিসগুলো আমরা আগের দিন ক্লাসে পড়েছিলাম। ক্লিয়ার তাহলে এই ব্যাপারটা? আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, ভ্যালু অফ মানি। এটা হচ্ছে ইনভার্স অফ প্রাইস। এই কনসেপ্টটাও কিন্তু অনেক সময় আমাদের গুলিয়ে যায়। এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? যে সাপোজ ধরো আজ থেকে যদি আমি 50 বছর আগে চলে যাই, ঠিক আছে, এই এখন বহরমপুরে যে জায়গাগুলো 10 লাখ 20 লাখ টাকা কাঠা, সেইগুলো সেই সময় কত কত টাকা কাঠা ছিল অ্যাপ্রক্স? কারোর কিছু ধারণা? 4-5 হাজার টাকা কাটা ছিল। 4-5 হাজার টাকা কাটা ছিল। তাহলে তাহলে সেই সময় জমির প্রাইস, জমির দাম কম ছিল না বেশি ছিল? আমি কি বলবো? কম ছিল সেই বলবো। অনুপাতে কম হ্যাঁ, সেই অনুপাতে ছিল। কমই ছিল। তাহলে জমির দাম সেই সময় কম ছিল। তার মানে আমি যদি ঘুরিয়ে বলি যে প্রাইস, তার মানে সেই জিনিসটার প্রাইস, জমি হচ্ছে একটা আমার মেটেরিয়াল, জমি হচ্ছে একটা জিনিস, সেই জিনিসটার প্রাইস কম ছিল, ঠিক আছে? তাহলে আমি যদি ঘুরিয়ে বলি যে সেই সময় টাকার দাম বেশি ছিল না কম ছিল, হিসাব করলে বর্তমানের তুলনায় টাকার দামটা বেশি ছিল। বেশি ছিল। টাকার দামটা বেশি ছিল, এখন শেয়ারে টাকার দামটা কম হয়েছে। ভেরি গুড। অবশ্যই, কারণ সেই সময় আমি 4,000 টাকায় 1 কাঠা জমি পেয়ে যাচ্ছিলাম, এখন আমার 10 লাখ টাকা লাগছে 1 কাঠা জমি পেতে। তার মানে সেই সময় টাকার দামটা নিশ্চয়ই বেশি ছিল। তাহলে আমি কি বলতে পারি যে প্রাইস যদি কম হয়, ঠিক আছে, সেম জিনিস ধরো 1 কাঠা জমি, ঠিক আছে, সেম জিনিস 1 কাঠা জমি, তার প্রাইস যত কম, ঠিক আছে, তার মানে কিন্তু আমরা বলতে পারি কি তার মানির যে টাকার ভ্যালু কিন্তু তত বেশি। তো এটাই কিন্তু হচ্ছে একটা ইনভার্স রিলেশন, ঠিক আছে? যে যদি জিনিসের দাম কম দামে যে কোনো জিনিসটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো? তার মানে সেই মানির ভ্যালুটা প্রচুর বেশি। কারণ আমাদের যেটা 1 কাঠা যেটা আমার জমি ছিল সেটা আমি সেই সময় 3,000 টাকা পেয়ে যাচ্ছিলাম, মাত্র 3,000 টাকা। তার মানে কি 3,000 টাকায় পাচ্ছিলাম, মানে সেই সময় নিশ্চয়ই টাকার দামটা প্রচুর বেশি ছিল। এখন যদি ধরো এটা 3,000 টাকাতে সাপোজ 30 লাখ টাকা হয়ে গেল, তার মানে আমি কি বলবো? যে টাকার দাম অনেক কমে গেছে, কারণ প্রাইস অনেক বেড়ে গেছে। তাহলে এই দুটোর টাকার দাম ভিতর পড়ছে। হ্যাঁ, এই দুটোর ভিতর কিন্তু ব্যস্তানুপাতিক রিলেশন। এই জিনিসটা দেখো তো বোঝা গেল কিনা? ভ্যালু অফ মানি ইজ ইনভার্স অফ প্রাইস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? দাদা এটা আরেকবার। হ্যাঁ, এটা আরেকবার রিপিট করি। আচ্ছা, যে কোনো জিনিস ধরো, সাপোজ ধরো তুমি এখন একটা ধরো সাজাগোজার জিনিস কিছু, একটা লিপস্টিক কিনছো, ঠিক আছে, ল্যাকমির, হয়তো 200-250 টাকা দাম পড়ছে। কালকে গিয়ে দোকানে গেলে বললো এটা 800 টাকা দাম হয়ে গেছে। তার মানে তুমি কি বলবে বলো তো? টাকার দাম কমে গেছে, টাকার তো আর তো ভ্যালুই নেই, তাই বলবে তো না বলবে না? না তো, বুঝতে পারছি না। আমরা তো তাই বলি, তাই না? যে জিনিসটা ধরো এখন 200 টাকায় পাওয়া যাচ্ছে, কালকে গিয়ে দোকানে গিয়ে ধরো 800 টাকা লেগে যাচ্ছে কিন্তু, তাহলে আমরা কি বলি? আরে ভাই টাকা পয়সার তো কোনো দামই নেই, আসছে জলের মতো চলে যাচ্ছে, টাকা পয়সার কোনো দামই নেই। কি বলি তো আমরা এই জিনিসগুলো? হ্যাঁ, তার মানে এই জিনিসগুলো আমরা কখন বলি? জিনিসপত্রের দাম বেড়ে গেলে বলি না কমে গেলে বলি?
বেড়ে গেলে বেড়ে গেলে তার মানে কি জিনিসপত্রের দাম যত বেড়ে যাচ্ছে তত কি টাকার ভ্যালু কমে যাচ্ছে বলা যায় না? হুম 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 হ্যাঁ এটাই কনসেপ্ট, যে প্রাইস লেভেল যত ইনক্রিজ করছে ভ্যালু অফ মানি ডিক্রিজ করছে। আচ্ছা হ্যাঁ বুঝতে বোঝা গেল পেরেছি। কনসেপ্ট? হুম এটাই হুম কনসেপ্ট। ওকে, তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট? অনেক সময় ওই ডলারের সাপেক্ষে টাকার দামের যে কনসেপ্ট আছে অনেকে গোলায়, ঠিক আছে? যে ধরো বললো টাকার দাম পড়ে গেল, ঠিক আছে, এখন ধরো $1 সমান 60 টাকা। এই জিনিসটা আমি বারবার এর আগে অনেকবার রিপিট করেছি, এই জায়গাটা কিন্তু বহু ক্ষেত্রে কাজে লাগবে ভবিষ্যতে, ঠিক আছে? সাপোজ ধরো $1 সমান 60 টাকা, ঠিক আছে? তার মানে আমি কি 60 টাকা দিলে একটা আমাকে ডলার দিয়ে দেবে। এবার ধরো লোকজন বললো যে টাকার দাম পড়ে গেছে, টাকার আর ভ্যালু নেই, তার মানে $1 সমান কত হচ্ছে বলতো? 60 টাকা থেকে বেড়ে 80 টাকা হচ্ছে না 60 টাকা থেকে কমে 40 টাকা হচ্ছে। এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। 80 টাকা হবে। যে 80 টাকা, গুড। আর কারো কিছু মনে হচ্ছে বা কিছু ডাউট আসছে এই জায়গাটায়? ছোট্ট একটা জিনিস আমি একটু বোঝার চেষ্টা করছি। এখন ধরো $1 সমান 60 টাকা, ঠিক আছে? এবার মার্কেটে বলা হচ্ছে যে টাকার ভ্যালু পড়ে গেছে, টাকার কোনো দাম নেই। তাহলে $1 সমান 80 টাকা হয়ে গেল না $1 সমান 40 টাকা হয়ে গেল? এই জায়গাটা দেখো তো, বুঝতে পারছো নাকি সবাই? সরলিনা কোনটা হচ্ছে, বায়ন্তিকা কোনটা হচ্ছে? বেড়ে যাবে। ওই তো বেশিটাই হবে, বেড়ে যাবে। ভেরি গুড। তাহলে $1 সমান 80 টাকা হচ্ছে। এটা সবাই ক্লিয়ার তো? আমরা কারণ মনে হচ্ছে না তোর $1 সমান 40 হয়ে গেছে, টাকার দাম পড়ে গেছে, তাহলে 60 ছিল 40 হয়ে গেল। এইটা অনেকে ভুল করে, ঠিক আছে? যে টাকার দাম পড়ে গেছে তাহলে 60 ছিল, পড়ে গেছে মানে কমে গেছে, 60 থেকে 40 হয়ে গেছে। এইটা কিন্তু অনেকে ভুল করে, ঠিক আছে? এইটা কিন্তু কনসেপ্ট নয়। টাকার দাম পড়ে গেছে মানে $1 সমান 60 ছিল, তার মানে 60 টাকা দিচ্ছিলাম, আমাকে একটা ডলার দিয়ে দিচ্ছিল। এবার টাকার দাম তো পড়ে গেছে, আমি যেই 60 টাকা দিতে যাবো বলবো $1 দাও, আমাকে পড়াম করে একটা থাপ্পড় দিয়ে বলবে যে এখান থেকে বেরো, কোনো হবে না। আরো বেশি টাকা দে, 80 টাকা দে, তবে কি তোকে $1 দেবো। তার মানে কি টাকার দাম পড়ে গেছে মানে এখন 60-এর জায়গায় আমাকে আরো বেশি দিতে হবে, 80 টাকা দিতে হবে। তো টাকার দাম পড়ে যাওয়া মানে কিন্তু ডলারের সাপেক্ষে 60 টাকাটা 80 টাকা হয়ে যাবে, 90 টাকা হয়ে যাবে, কখনোই কিন্তু কমে যাওয়া না। তাহলে এই কনসেপ্টটা সবার ক্লিয়ার? যারা নতুন, ধরো অয়ন্তিকা, সরলিনা, বিনা, অরুণিমা, ক্লিয়ার তো এই পয়েন্টটা সবার? হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছি। স্যার। হ্যাঁ ওকে, ভেরি গুড। তাহলে আমাদের ভ্যালু অফ মানি এই জায়গাটা হয়ে গেল বোঝা। ফর্মস অফ মানি, ক্যাশ মানি, ক্রেডিট মানি, ঠিক আছে? ক্যাশ মানি কি, যে টাকাগুলো আমরা ক্যাশ আমাদের পকেটে ঘুরে বেড়াচ্ছে, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট। একটা ক্রেডিট মানি, ঠিক আছে? আমি ধরো কেউ ক্রেডিট কার্ড ইউজ করছে, ঠিক আছে? ক্রেডিট কার্ড ইউজ করলো, শপিং মলে গিয়ে শপ করলো, জিনিসপত্র পেয়ে গেল, ক্যাশই নেই তার কাছে, তো এটা কি একটা ক্রেডিট মানি, ঠিক আছে? বা ধরো তুমি কোথাও থেকে লোন নিলে, এগুলো এক ধরনের কি তোমার ক্রেডিট মানি। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মানির ফর্ম। এই জিনিসগুলো এক্সাম পার্সপেক্টিভে বিশাল ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এবার কয়েকটা মানির কম্পোনেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমরা একটু ছোট্ট ছোট্ট করে বুঝি। যে মানি কি কি হয়, মেনলি আমাদের কাছে যেটা ক্যাশ থাকে সেটা জেনারেলি দু ধরনের হয়, একটা হচ্ছে পেপার মানি আর একটা হচ্ছে কয়েন, ঠিক আছে? তো আমাদের 1 টাকার কয়েনে কার সিগনেচার থাকে বলতো? এটা আগের দিনের, এটা পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে? ফিনান্স সেক্রেটারি। অর্থ সচিব। অর্থ সচিব, ঠিক আছে? অর্থমন্ত্রী নয় কিন্তু, এটা আগের দিন ক্লাসে আমরা কিছুজন ভুল করছিলাম, অর্থ সচিব। তো আমাদের যেটা পেপার মানি, এটা হচ্ছে মানির একটা ফর্ম, ঠিক আছে? 100 টাকার নোট, 200 টাকার নোট। কয়েন 1 টাকা, 2 টাকা, 10 টাকার কয়েন, এগুলো হচ্ছে একটা ফর্ম, ঠিক আছে? পেপার মানিগুলোর দাম কেন আছে, এটা অ্যাকসেপ্টেবিলিটি কেন আছে? কারণ ওখানে লেখা আছে প্রমিস টু পে বিআরআর। যার কাছে ওই টাকাটা থাকবে দেখবে একটা গভর্নরের নিচে সই করা আছে যে পে দা বিআরআর সাম অফ এত। তো এইটার জন্য এর ভ্যালু। নেক্সট হচ্ছে আমাদের ব্যাংকিং এর কয়েকটা টার্ম কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? নর্মাল টার্ম, যে আমাদের এখানে সবার ব্যাংক অ্যাকাউন্ট আছে। ব্যাংক অ্যাকাউন্টে আমাদের নর্মাল আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে এটার নাম কি বলতো? যে কেউ যার জানার রয়েছে, আমরা যেটা অ্যাকাউন্ট খুলি ব্যাংকে গিয়ে, এটাকে কি বলি আমরা এই অ্যাকাউন্টটাকে? সেভিংস অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। ভেরি গুড, সেভিংস অ্যাকাউন্ট। আর কি কি ধরনের অ্যাকাউন্টের কথা তোমাদের জানা আছে? কারেন্ট কারেন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট একটা। আর কিছু জানা আছে? যে যা জানি। বিজনেস অ্যাকাউন্ট বলে কিছু একটা হয়। এই বিজনেস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট কাইন্ড অফ সেম, ঠিক আছে? যারা বিজনেস করে তারাই মেইনলি কারেন্ট অ্যাকাউন্ট খোলে। কিন্তু দুটোর মধ্যে আমি ঠিক পার্থক্যটা বুঝি না, কারেন্ট আর সেভিংস দুটোর পার্থক্য। সব বুঝিয়ে দেবো, কোনো চাপ নেই ভাই। আর 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 কিছু অ্যাকাউন্ট জানা আছে কারো, শোনা আছে অন্য কিছু অ্যাকাউন্ট? যে যে কেউ যা ইচ্ছা।
সেভিংস কারেন্ট এই দুটো আমরা শুনেছি, এটার বাদ দিয়ে কিছু শুনেছি কি যে কেউ? সরলিনা, অয়ন্তিকা, শিরিন, জিনাত, পলাশ। স্যার ফিক্সড অ্যাকাউন্ট বলে? ফিক্সড ডিপোজিট, তাই না? এফডি। হ্যাঁ। ভেরি গুড, এটা এক ধরনের কিন্তু আমাদের অ্যাকাউন্ট। ভেরি গুড। আর কেউ কিছু শুনেছো আমরা? পলাশ, আর কিছু এক্সট্রা? ফিক্সড, আমরা একটা ফিক্সড ডিপোজিট শুনলাম, একটা কারেন্ট অ্যাকাউন্ট শুনলাম, একটা সেভিংস অ্যাকাউন্ট শুনলাম। আর কিছু ইনপুট? রেকারিং ডিপোজিট এটা শুনেছি আমরা, আরডি। শুনেছো কেউ? হ্যাঁ 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 আর কি হয়, পোস্ট অফিসে কি হয়? পোস্ট অফিসেও হয়, ব্যাংকেও হয়, তাই না? ব্যাংকেও হয়। একদম। আমরা এ শুনেছি, এমআইএস শুনেছি, দেখবো অনেক বয়স্ক মানুষ বলে ব্যাংকে এমআইএস করে দিয়েছি, মাসে মাসে টাকা তুলি আর খাই। অ্যাকাউন্টের ভাগ নাকি? হ্যাঁ এমআইএস RD, MIS? শুনেছি তো এগুলো। এমআইএস কি মান্থলি ইনস্টল ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট, আচ্ছা ঠিক আছে? একটু দেখে নিও তাই, ঠিক আছে? মানে মান্থলি আমি একটা টাকা ওখান থেকে পাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা আমাদের এমআইএস। তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু স্কিম আমাদের ব্যাংকে হোক বা পোস্ট অফিসে হোক চলে। এবার প্রত্যেকটা জায়গায় আমরা এক এক করে দেখি, ঠিক আছে? প্রথমে যেটা ছোটকা বললো যে সেভিংস আর কারেন্ট এই দুটোর ভিতর কি ফারাক, ঠিক বুঝি না। ব্যাপারটা কি কিছুই না, যে আমাদের যেটা সেভিংস ডিপোজিট আর কারেন্ট ডিপোজিট এই দুটো কিন্তু কাইন্ড অফ খুব রিলেটেড। এই দুটোকে একসাথে বলা হয়, দেখবে কাসা। দেখবে ব্যাংকে তুমি যদি যাও দেখবে সিএএসএ বলে একটা কাউন্টার থাকে, কাসা কাউন্টার, ঠিক আছে? কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট কাউন্টার। তো এই কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট এই দুটোর কনসেপ্ট কি জিনিস, যে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার যেটা এক্সেস বাড়িতে টাকা রয়েছে আমি আমার একটা অ্যাকাউন্টে গিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে? একটা অ্যাকাউন্টে গিয়ে জমা করে দিলাম। কারেন্ট অ্যাকাউন্টেও সেম, একটা যেটা এক্সেস টাকা রয়েছে তার একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকলো, সেখানে গিয়ে জমা করে দিল, ঠিক আছে? তো দুটোর কাইন্ড অফ কনসেপ্ট অনেকটাই সেম। এই দুটোর ভিতর যেটা সব থেকে মিল, প্রথমে মিলগুলো দেখি। এক্সেস টাকা আমি দুটো অ্যাকাউন্টে গিয়ে জমা করে দিলাম এবং যখন ইচ্ছা জমা করলাম। আজকে আমার 10,000 ইচ্ছে হলো 10,000 গিয়ে জমা করে দিলাম, কালকে আমার কাছে 50,000 আছে 50,000 গিয়ে জমা করে দিলাম, ঠিক আছে? এবং এটার একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে যখন ইচ্ছা আমি তখন কিন্তু তুলতে পারবো টাকাটা, ঠিক আছে? আমার ধরো হঠাৎ করে 1 লাখ টাকা দরকার, আমার অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা থাকে, আমি ব্যাংকে যাব, ব্যাংকে বলবো দাদা আমার 1 লাখ টাকা দরকার, আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি আমাকে 1 লাখ টাকা তুলে দিয়ে দেন। একটা ফর্মে সই করাবে, তোমাকে 1 লাখ টাকা তুলে দিয়ে দেন। কিন্তু ধরো তুমি ফিক্সড ডিপোজিট করেছো 10 বছরের জন্য, ঠিক আছে? একটা 5 লাখ টাকা ধরো রেখে দিয়েছো ব্যাংকে, এটা 10 বছরের জন্য জমা রেখেছো। হঠাৎ করে তোমার মনে হলো আরে 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে তো ভুল হয়ে গেছে, আমি 1 লাখ টাকা তুলে আনি। তো ব্যাংকে গেলে কি তোমাকে 1 লাখ টাকা দিয়ে দেবে সাথে সাথে, না কি হবে? কিছু ধারণা কারো? দেবে না তো, দেবে না, ওটা 10 দেবে বছর না পূর্ণ হলে দেবে না। 10 বছর না পরে, কিন্তু এটা তোমার টাকা তাই না? তুমি বললে বস আমার টাকা তুমি মেরে দেবে নাকি, আমার দরকার আমাকে দাও। তারপর দেবে, কিন্তু কি করবে, এটা ভালো দেবে কিন্তু চার্জ কিছু টাকা কেটে নেবে। হ্যাঁ হ্যাঁ একদম কেটে নেবে, ঠিক আছে? তো তুমি ফিক্সড ডিপোজিট করেছিলে লাভের আশায়, কিন্তু হঠাৎ করে টাকার দরকার পড়লো, তোমার কি হলো, উল্টে লস হয়ে গেল, কিছু টাকা বরং চলে গেল। তো এইটা হচ্ছে একটু কনসেপ্ট এখানে বোঝার, যে সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্ট আমি যখনই ডিমান্ড করব, ঠিক আছে? আমি যখনই গিয়ে বলবো দাদা আমার টাকার দরকার, যখনই আমি গিয়ে ডিমান্ড করব, সাথে সাথে কিন্তু আমাকে ওরা টাকাটা ব্যাক করে দিতে বাধ্য। এই কারণে এই দুটো অ্যাকাউন্টকে বলা হয় ডিমান্ড ডিপোজিট। বোঝা গেল এই জিনিসটা? ডিমান্ড ডিপোজিট, ব্যাংক ইজ লিগালি বাউন্ড টু পে মানি অন ডিমান্ড। যখনই আমি ডিমান্ড করব তখনই ব্যাংক আমাকে টাকা দিতে বাধ্য। তো এই দুটোকে বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। কোন দুটোকে? সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট। এই কনসেপ্টটা বোঝা গেল, এই দুটোকে কেন ডিমান্ড ডিপোজিট বলা হয়? হ্যাঁ বোঝা গেল? ওকে গুড। তো এইবার তাহলে এই দুটোর ভিতর ফারাক কি, যেটা পূর্ণবেশ বলছিল, এই দুটোর ভিতর ফারাক কি? এই দুটোর ভিতর ফারাক হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এ অনেক মানে এক্সট্রা রেগুলেশন আছে। যেমন ধরো তুমি পার ডে হয়তো এত টাকার বেশি ট্রানজাকশন করতে পারবে না, ঠিক আছে? তোমার সেভিংস অ্যাকাউন্ট হয়তো পার ডে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা লিমিট, 2 লাখ টাকার বেশি তুমি ট্রানজাকশন করতে পারবে না। কিন্তু যারা বিজনেসম্যান তাদের তো পার ডে 10 লাখ 20 লাখ 50 লাখের ট্রানজাকশন করতে হয়, তারা কি করবে? তো তারা ওই কারণে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খোলে, ঠিক আছে? কারেন্ট অ্যাকাউন্টে এরকম ট্রানজাকশনের লিমিট নেই, তুমি যত ইচ্ছা ট্রানজাকশন করো, ঠিক আছে? এরপর কারেন্ট অ্যাকাউন্টে উইথড্রলেরও কিন্তু লিমিট অনেক বেশি, ঠিক আছে? তুমি যত ইচ্ছে উইথড্রল করো, কারণ বিজনেস এইগুলো আমাদের অনেক বেশি বেশি লাগবে, তাই না? সেভিংস অ্যাকাউন্ট হয়তো বললো পার ডে 50,000-এর বেশি বা পার ডে 2 লাখের বেশি উইথড্রল করতে পারবে না। এরকম হয়তো অনেক কিছু তোমার লিমিটেশন থাকবে, যেটা কারেন্ট অ্যাকাউন্টে থাকবে না। আর যেটা খুব ইম্পর্টেন্ট, সেভিংস অ্যাকাউন্টে কিন্তু তুমি ইন্টারেস্ট পাবে,
3% হোক 4% হোক তুমি একটা ইন্টারেস্ট পাবে। কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু তুমি ইন্টারেস্ট তো পাবেই না, ঘুরিয়ে বরং কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করার জন্য তোমাকে ব্যাংক কিছু চার্জ কেটে নেবে। তো কারেন্ট অ্যাকাউন্ট কি, যারা নর্মালি বিজনেস করে তারা ব্যাংকে এই কারেন্ট অ্যাকাউন্টটা মেনটেন করে, কারণ এর অনেক ফেসিলিটিস রয়েছে। এখানে হয়তো তোমার খুব ইমিডিয়েট হয়তো সেটেলমেন্ট হয়ে যায়, প্রচুর টাকা লিমিট থাকে ট্রান্সফার করার, যেগুলো সেভিংস অ্যাকাউন্টে থাকে না। তো এই দুটো হচ্ছে মেন ফারাক কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টের। বাট মেন যেটা মিল, দুটো কিন্তু ডিমান্ড ডিপোজিট। যখন আমার টাকার দরকার হবে ব্যাংকে গিয়ে ডিমান্ড করব, তখনই ব্যাংক আমাকে টাকাটা দিতে বাধ্য। এইটা গেল হচ্ছে ওভারঅল ডিমান্ড ডিপোজিটের কনসেপ্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট এন্ড সেভিংস অ্যাকাউন্টের পার্থক্য। প্রণবেশ, বোঝা গেল পার্থক্যটা কি? ওকে, অ্যাকাউন্টে রেখে তো কোনো টাকা লাভ হচ্ছে না, বরং আমাকে উল্টে দিতে হচ্ছে, তাহলে আমি কারেন্ট অ্যাকাউন্ট কি? হ্যাঁ, কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ধর তোর পার ডে হয়তো 2 লাখ টাকা লিমিট, ঠিক আছে? তুই হয়তো বিজনেস করিস, তুই হয়তো একটা বড় সোনার দোকানের বিজনেস আছে, তোকে 10 লাখ টাকা পাঠাতে হবে, তো সেভিংস অ্যাকাউন্ট থেকে কি ওটা করা যাবে? তোকে হয়তো পার ডে হয়তো 50টা 60টা করে ট্রানজাকশন করতে হবে। এই ফেসিলিটিস গুলো তো সেভিংস অ্যাকাউন্টে নেই। এগুলো যেহেতু কারেন্ট অ্যাকাউন্টে আছে, ওই কারণে নর্মালি কারেন্ট অ্যাকাউন্টে আমাদের বিজনেস যারা করে তারা ম্যাক্সিমাম কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করে, আর আমাদের মতো যারা সাধারণ পাবলিক তারা সবাই সেভিংস অ্যাকাউন্টই মেনটেন করে। বোঝা গেল প্রণবেশ? হ্যাঁ। ওকে, গুড। আচ্ছা, এইটুকু থেকে কারোর কোনো ডাউট এই ডিমান্ড ডিপোজিটের জায়গাটা থেকে? অয়ন্তিকা, সরলিনা, বোঝা যাচ্ছে তো? তোমরা যেহেতু নতুন, বুঝতে পারছো তো জিনিসগুলো সব? হ্যাঁ 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 হ্যাঁ, স্যার। Good. আচ্ছা, বাকি কারোর কিছু ডাউট হলে কিন্তু জানিও, ঠিক আছে? আমরা এরপর প্রসিড করি। তাহলে একটা জিনিস আমরা বুঝে নিলাম যে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, যেটাকে বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। এইবার এই যে আমার রেকারিং ডিপোজিট, ঠিক আছে, আরডি, যেটা রেকারিং ডিপোজিট, আরডি জিনিসটা কি প্রত্যেকটা জিনিস একটু একটু করে আমরা বুঝি, ঠিক আছে? আরডি রেকারিং ডিপোজিট, রেকারিং এর বাংলা কি? যেটা বারবার হয়, অনবরত হয়, তাই না? কিছুদিন পর পর হয়। তো রেকারিং ডিপোজিট, এই কথাটার ভিতরেই কিন্তু স্কিমটা লুকিয়ে আছে। রেকারিং ডিপোজিট মানে আমাকে বারবার টাকা দিতে হবে। মানে ধরো আমি ঠিক করলাম যে আমি 5 বছরের জন্য একটা ডিপোজিট করব, প্রতি মাসে মাসে আমি 3000 টাকা করে জমাবো, ঠিক আছে? তাহলে রেকারিং ডিপোজিটের কনসেপ্ট কি? প্রতি মাসে মাসে 3000 3000 3000 করে আমি দেবো। তাহলে রেকারিং মানে প্রতি মাসে মাসে দিচ্ছি, বারবার দিচ্ছি। তাহলে 1 বছরে আমার 36,000 হলো, 5 বছরে আমার হচ্ছে কত? 1,80,000। এবার ব্যাংক হয়তো বলছে যে আপনি প্রতি মাসে মাসে 3000 করে দেন, 5 বছর পরে আপনার টোটাল 1,80,000 হচ্ছে, আপনি হয়তো যখন টাকাটা তুলবেন 3 লাখ টাকা পেয়ে যাবেন, 5 বছর পরে তুলবেন। কিন্তু 5 বছরের আগে যখনই আমি তুলতে যাব, আমি ধরো 1 বছর পরেই তুলতে গেছি, তবে 3 বারং 36,000 টাকা জমেছে, তখন ব্যাংক বলবে আপনি তো দাদা বলেছিলেন 5 বছরের জন্য রাখছি, 5 বছরের জন্য 3000 করে রাখছি, আপনি 1 বছর পরেই টাকা নিতে চলে এসেছেন, আপনি 36,000 টাকা তো পাবেনই না, আমাদেরকে ভুলভাল ইনফরমেশন দিয়েছেন, আমাদেরকে ডিস্টার্ব করেছেন, এন্ড দেন 2000 টাকা কেটে নিয়ে 34,000 টাকা নিয়ে বাড়ি চলে যাবেন। এইগুলো হচ্ছে কিন্তু রেকারিং ডিপোজিটের প্রবলেম, যেটা কিন্তু আমার ডিমান্ড ডিপোজিটে নেই, তাই না? ডিমান্ড ডিপোজিটে আমি যখনই টাকা রাখবো, আমি যখনই টাকা চাইবো তখনই ব্যাক করে দেবো। তাহলে একটা জিনিস একটু ভাবো, তাহলে লোকে আরডি কেন করে? তাহলে লোকে এরকম রেকারিং ডিপোজিট কেন করতে যাবে? তো আমি যখন টাকা চাইছি পাচ্ছি না, তাহলে আবার রেকারিং ডিপোজিট করার কি দরকার? তোমাদের যেটা মনে হয় যে কেউ যখন আমার এক্সেস টাকা থাকে তখন আমি জানি যে আমার মা চাই, সেই টাকাটা আমার খরচে থাকলো, কিন্তু আমার যেটা এক্সেস টাকা ওটা তো আমার লাগছে না, তাহলে আমি যদি রেকারিং ডিপোজিট করি তো একটা টাইম পর আমি লাভটা তো ভালোই পাবো। হ্যাঁ, না আমি সেভিংস কেন করবো না? আবার আমি যদি সেভিংসে রাখি তাহলে তো আমি যখন ইচ্ছা, যখন টাকাটা তুলতে চাইবো তখনই আমাকে টাকাটা দিতে বাধ্য। তাহলে আমি সেভিংস অ্যাকাউন্টে না রেখে আরডি কেন করছি? সেভিংস এর যে ইন্টারেস্ট আমি পাবো, সেই ইন্টারেস্টটার থেকে আমার রেকারিং ডিপোজিটের ইন্টারেস্টটা অনেক বেশি আলটিমেটলি একটা টাইম পর। তাহলে আমার ওই টাকাটা তো আমার এক্সেস টাকাটা আমি ওটা পরে রেখে লাভটা আমি বেশি করে নিই। একদম, ভেরি গুড। এটাই পয়েন্ট, যে মানুষ টাইম ডিপোজিট কেন করে। টাইম ডিপোজিটের একটা প্রবলেম হচ্ছে যে টাইম ডিপোজিট আমি যখনই টাকাটা চাই তখনই আমি পাই না, ঠিক আছে? কারণ আমি একটা নির্দিষ্ট টাইমের জন্য এটাকে আমি রেখে দিয়েছি। তো এই যে সমস্ত স্কিম গুলো একটা নির্দিষ্ট টাইমের জন্য 5 বছর বা 10 বছরের জন্য রাখা হয়, এই স্কিম গুলোকে বলা হয় টাইম ডিপোজিট বা টার্ম ডিপোজিট, দুটোই বলা হয়, ঠিক আছে? টাইম ডিপোজিট বা টার্ম ডিপোজিট, এই জিনিসগুলো আমি যখনই গিয়ে চাইবো তখনই পাবো না। কিন্তু অথচ আমরা এইগুলোতে ইনভেস্ট কেন করি? কারণ এগুলোর ইন্টারেস্ট রেট অনেক বেশি। আমি যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি, আমাকে দেখবে এখন 3%, 3.5% ইন্টারেস্ট রেট দেয়। ইভেন গভর্নমেন্ট এরকম প্ল্যান করছে হয়তো সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্টই তুলে দিতে পারে যে কোনো দিন, ঠিক আছে?
তো এরকম হলে মুশকিল, আমার সেভিংস অ্যাকাউন্টে আমি তো ইন্টারেস্টটা খুবই কম পাচ্ছি। সেই জায়গায় আমি যদি আরডি করি বা আমি যদি ফিক্সড ডিপোজিট করে দিই, 10 লাখ টাকা 10 বছরের জন্য রেখে দিলাম, আমার ইন্টারেস্ট রেট কিন্তু অনেক হাই, 6% 7% ব্যাংক কিন্তু আমাকে রিটার্ন দেয়। তো এই কারণে মানুষজন কিন্তু টাইম ডিপোজিট করে। একটা আমরা বুঝলাম রেকারিং ডিপোজিট, আর একটা হয় কি ফিক্সড ডিপোজিট। একটা ফিক্সড টাকা 5 বছর 10 বছরের জন্য তুমি রেখে দিলে এবং তুমি চাইলে মাসে মাসে ইন্টারেস্টও তুলে নিতে পারো, বা একদম আলটিমেটলি ওই সময় গিয়ে সুদে আসলে যেটা হবে সেটা তুলতে পারো। আর একটা হয় যেটা কি আমাদের এমআইএস, মান্থলি ইনভেস্টমেন্ট যে স্কিম, তাতে কি সেটাতেও তুমি এরকম 10 লাখ টাকা বা 20 লাখ টাকা রেখে দাও, প্রতি মাসে মাসে তোমার যে ইন্টারেস্টটা হবে সেটা তুমি তুলে নিয়ে চলে আসো, তোমার আসল আসলই থেকে গেল। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কি স্কিম, এইগুলো ডিমান্ড ডিপোজিট স্কিম না টাইম ডিপোজিট স্কিম। দ্বিতীয় ক্ষেত্রে যেগুলো আমরা আলোচনা করলাম, এই যে টাইম এফডি, ডিপোজিট স্কিম। টাইম ডিপোজিট স্কিম, তাই না? এফডি, আরডি, এমআইএস, এগুলো সব কি টাইম ডিপোজিট স্কিম বা টার্ম ডিপোজিট স্কিম। এফডিটা বলনি তো, এফডিটা বলনি তো, এফডি। ওই তো এফডি যেটা বললাম, ফিক্সড ডিপোজিট, যেটা 10 লাখ টাকা রেখে দে 10 বছরের জন্য ধর রেখে দিলি, ঠিক আছে? 10 বছর পর সুদে আসলে যত হলো তুলে নিয়ে চলে এলি, হয়তো 10 লাখ টাকা রেখে তুই 20 লাখ টাকা পেয়ে গেলি হয়তো 10 বছর পর, বুঝা গেল? বা আরো বেশি পেয়ে গেলি। এফডি আমি মাসে মাসে ইন্টারেস্ট পাবো না? হ্যাঁ, পেতেই এফডি পারিস, মাসে মাসে ইন্টারেস্ট পাবো না? হ্যাঁ, চাইলে তুলে আনতে পারিস। এফডি কাইন্ড অফ অনেকটা এমআইএস এর সাথে সেম, ঠিক আছে? এগুলো বিভিন্ন ধরনের স্কিম থাকে, ঠিক আছে? বাট কনসেপ্ট হচ্ছে এটা, ফিক্সড ডিপোজিট একটা ফিক্সড অ্যামাউন্ট আমি রেখে দিলাম, যেটা আমি বেশ কিছু বছর পর তুলবো। রেকারিং ডিপোজিটে আমি প্রতি মাসে মাসে হোক বা বছর বছর হোক আমি রেকারিং মানে বারবার টাকা জমা করতে চাইলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্কিম, বাট প্রত্যেকটা স্কিমই হচ্ছে টাইম ডিপোজিট স্কিম। আচ্ছা, এবার তাহলে একটা জিনিস একটু তোমরা বলো দেখি, যে কেউ আপনারা একটু মিউট করে দিস। আচ্ছা, এবার একটা জিনিস একটু তোমরা বলো দেখি। প্রথমে একটা কনসেপ্ট আমরা বুঝবো, যেটা হচ্ছে কি লিকুইডিটি, ঠিক আছে? লিকুইডিটি যেরকম, লিকুইড মানে কি তরল, যে কোনো জিনিসকে আমরা যখন ঢেলে দিলাম, সাপোজ ধরো একটা জল ঢেলে দিলাম, কি জল গড়িয়ে চলে গেল বেশ কিছুটা, তাহলে কি জল হচ্ছে একটা তরল পদার্থ, লিকুইড। তো সিমিলারলি আমাদের ইকোনমিতে লিকুইডিটি বলতে যেটা যত সহজে গড়িয়ে চলে যায়, যেটা যত সহজে হাত বদল হতে অনেক সুবিধা হয়, তার লিকুইডিটি তত বেশি, ঠিক আছে? যেটা খুব সহজে আমি চাইলেই পেয়ে যাব, ঠিক আছে, তার লিকুইডিটি তত বেশি। ব্যাপারটা কিরকম, ধরো তোমাকে আমি বলেছি যে 50,000 টাকা নিয়ে আয়, ঠিক আছে? 50,000 টাকা নিয়ে আয় বলেছি, তোমাকে আমি একটা ল্যাপটপ দিয়ে দিয়েছি আর একটা সোনার গহনা দিয়ে দিয়েছি। তুমি কোনটা, দুটোরই ধরো ভ্যালু সমান, ঠিক আছে? দুটো বিক্রি করলেই 50,000 টাকা পাওয়া যাবে। তোমার কোনটা বিক্রি করা সহজ হবে বলো তো? যে কেউ একটা ল্যাপটপ দিয়ে দিয়েছে, একটা সোনার নেকলেস দিয়ে দিয়েছে, কোনটা বিক্রি করা সহজ হবে? সোনার গয়নাটা। সোনার গয়নাটা। শোনা হয় না অবশ্যই। তো এটাই হচ্ছে কনসেপ্ট, যে মার্কেটে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা যে কোনো মেটেরিয়ালস এর লিকুইডিটি কিন্তু সেম নয়। এটাই লিকুইডিটির কনসেপ্ট, যেটা যত সহজে বিকবে, যত সহজে অপোজিশনের লোকটা নিয়ে নেবে, অপোজিট সাইডের লোকটা আছে নিয়ে নেবে, তার লিকুইডিটি তত বেশি। তাহলে আমরা কি বলবো, ল্যাপটপের থেকে কিন্তু সোনার গহনার লিকুইডিটি বেশি। এই কারণে মানুষের যদি বেশি টাকা হয়, মানুষ 10-12টা ল্যাপটপ কিনে বাড়িতে জমিয়ে রাখে না, মানুষ সোনার গহনা কিনে জমিয়ে রাখে, কারণ সোনার গহনা গেলেই বিক্রি হয়ে যাবে, ঠিক আছে? তো যার লিকুইডিটি যত বেশি, মানুষ কিন্তু সবসময় কি করে, সেটাকে নিজের কাছে বেশি করে রাখতে, ঠিক আছে? তাহলে এইবার একটা জিনিস ভাবো তো, এই দুটোর ভিতর আমাদের ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট, এই দুটোর ভিতর লিকুইডিটি কার বেশি, কোনটা সহজে পাওয়া যাচ্ছে? ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড। ভেরি গুড, ভেরি গুড। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয়, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ডিপোজিট হ্যাজ মোর লিকুইডিটি, হয়তো তোমাকে 2-3টে এরকম ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট, ঠিক আছে, ফিক্সড, 3-4টে অপশন দিয়ে দিল, তাহলে ডিমান্ড ডিপোজিটের লিকুইডিটি কিন্তু বুঝলাম না সামলদা কোশ্চেন, বুঝলাম না। হ্যাঁ, লিকুইডিটির কনসেপ্টটা ক্লিয়ার তো প্রণবেশ? হ্যাঁ, ওটা হলো। আচ্ছা, এবার লিকুইডিটির কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে তুই আমাকে বল যে তোর ধর একটা ডিমান্ড ডিপোজিট আছে, ঠিক আছে, ব্যাংকে 1 লাখ টাকা রাখা আছে সেভিংস অ্যাকাউন্টে, আর একটা ফিক্সড ডিপোজিটেও ধর 1 লাখ টাকা রাখা আছে। তোর এবার 1 লাখ টাকা দরকার, তুই কোন অ্যাকাউন্ট থেকে তোলা তোর কাছে বেশি সুবিধাজনক, সেভিংস অ্যাকাউন্ট থেকে না অবশ্যই ডিমান্ড ডিপোজিট, মানে সেভিংস অ্যাকাউন্ট থেকে তুলতে, সেভিংস অ্যাকাউন্ট থেকে। তার মানে কার লিকুইডিটি বেশি, সেভিংসটা না টাইমটা? ও আচ্ছা, হ্যাঁ সেভিংসটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম। এটাই কনসেপ্ট, যে লিকুইডিটি তার মানে কিন্তু হ্যাঁ। ডিমান্ড ডিপোজিটের অল টাইম বেশি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমার বিভিন্ন কনসেপ্ট। আচ্ছা, তুমি প্রশ্নটা বলছিলে ডিমান্ড এটা টার্ম ডিপোজিট, এই দুটোর মধ্যে কার লিকুইডিটি বেশি? একদম একদম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তাহলে এবার মানি আমাদের কি কি ফর্মে থাকছে, একটা হচ্ছে পেপার মানি, একটা হচ্ছে কি আমরা ডিমান্ড ডিপোজিটে মানি রেখে দিতে পারছি, আর একটা এটাও অনেক সময় পরীক্ষায় আসে, ঠিক আছে, নিয়ার মানি কাকে বলা হয়, ঠিক আছে, কোন একটা সালে এটা বিসিএস এও এসেছিল, ঠিক আছে, নিয়ার মানি কাকে বলা হয়, এটা হচ্ছে ব্যাংকের চেকটাকে বলা হয় নিয়ার মানি, ঠিক আছে, মানে এটা মানি নয় বাট একদম মানির কাছাকাছি, তাই না, চেক দিলে আমি টাকা পেয়ে যাবো, তো এটা জিনিসটাকে বলা হয় কি নিয়ার মানি। আর একটা কি জিনিস টার্ম ডিপোজিট। আর মানি কি রকম করে থাকতে পারে, এগুলো তো মানির বিভিন্ন ফর্ম, এছাড়াও মানি কিন্তু বিভিন্ন অ্যাসেট হিসাবে থাকতে পারে, তাই না, যে তোমার বিভিন্ন যে নন ব্যাংকিং ফিনান্সিয়াল যে ইন্টারমিডিয়ারিজ আছে তারা ধরো বিভিন্ন কিছু ইস্যু করলো, ঠিক, তুমি হয়তো তোমার ডিমান্ড তোমার ড্রাফট হিসেবে থাকতে পারে, ধরো তোমার যে কোনো ফর্মে কিন্তু তুমি মানি রাখতে পারো, এটা হচ্ছে কি লাস্টের ওই জিনিসটা যেটা আদার ফর্মস অফ ফিনান্সিয়াল অ্যাসেট অন্যান্য ফর্মে থাকতে পারে। তো এইগুলো হচ্ছে কি আমার মানি সাপ্লাইয়ের বিভিন্ন কম্পোনেন্টস। এই জায়গাটা আমাদের কি কনসেপ্ট গুলো জরুরি, ঠিক আছে, ইকোনমিতে হয়তো তুমি অনেকটা পড়বে, সেখান থেকে তথ্য কিছু বেরিয়ে আসবে, সেগুলো তো পরীক্ষাতে কাজে লাগবে, প্লাস এই কনসেপ্ট গুলো কিন্তু কাজে লাগবে। তোমার হয়তো এতটা পড়ে মনে হচ্ছে দাদা আমি ইনফরমেশন তো খুব বেশি পেলাম না, বাট এই তথ্যগুলো থেকে কিন্তু তোমার এই কনসেপ্ট গুলো থেকে কিন্তু তোমার বেশ কিছু কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমাকে একটু কনসেপচুয়ালি কিছু কোশ্চেন দেয়, তুমি এই যে জিনিসগুলো শিখলে ওইখান থেকে কিন্তু তুমি দেখবে সেই অ্যান্সার গুলো করে নিতে পারছো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার বিভিন্ন ধরনের মানির ফর্ম। এইবার আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস করব যেটা তথ্য ভিত্তিক এবং পরীক্ষাতে কিন্তু এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসে, ঠিক আছে, সেটা হচ্ছে M0, M1, M2, M3, M4, এই 5টা জিনিস আজকে আমরা পড়বো, ঠিক আছে। এটা নতুন, এইগুলো কিন্তু আমরা আগে কখনো পড়িনি, একদম নতুন এই জায়গাটা, ঠিক আছে। তো এবার দেখো মানি সাপ্লাই, এই জিনিসটা শুনলে কি মনে হয়, যে কেউ তোমাদের ভিতর থেকে মানি সাপ্লাই শুনলে, এই জিনিসটা শুনলে কি মনে হয়, যে কেউ যা ইচ্ছা মনে হয় বলতে পারো, অসুবিধা নেই। এটা কনসেপ্ট, মানে ব্যাংক যে মানি সাপ্লাই করবে, কখনো আবার হয়তো আসনের সঙ্গে ইনফ্লুয়েন্স, সে আরবিআই হতে পারে বা এসবিআই, যা হতে পারে। আচ্ছা, আর অন্য কেউ, অরুণিমা? বাজারে যে মানি সার্কুলেট হচ্ছে সেটাকে আমরা মানি সাপ্লাই বলতে পারি, বা যে টোটাল যে স্টক মানি, মানে মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের হাতে যে মানি স্টকটা থাকছে সেটা একত্রে কিন্তু মানি সাপ্লাই বলা যায় না। মানে মোট কথা সমস্ত জায়গায় বাজারে যে মানিটা ছড়িয়ে আছে, তাই না, সেটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে। তো এটা হচ্ছে মানি সাপ্লাইয়ের মেইন কনসেপ্ট। তো মানি সাপ্লাই জিনিসটা কি, কিছুই না, যে টাকা পয়সা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তাই না, টাকা পয়সার পাথটা কিরকম এবং কোথায় কিভাবে টাকা পয়সা ছড়িয়ে আছে। আমি যদি নর্মাল জিজ্ঞেস করি যে চারপাশে আমাদের টাকা পয়সা কোথায় কোথায় ছড়িয়ে আছে বলতো, যে কেউ, যে কেউ যার যেটা মনে হয়, না আমাদের নিজের টাকাই বলছি না, নর্মালি যেখানে তুমি টাকা দেখতে পাবে কোথায় কোথায় টাকা পয়সা ছড়িয়ে আছে, যে কেউ চেষ্টা করো দেখি, এক এক করে আমরা দেখি কোথায় কোথায় টাকা পয়সা থাকে। সোনার দোকান বা যেগুলো শৌখিন দ্রব্য, ওইসব, যেমন বড় বড় গাড়ি, লাক্সারি আইটেমস, ওখানে যেমন টাকা পুরো ছড়িয়ে আছে। আচ্ছা, মানে বিভিন্ন দোকান দোকান টোকানে ছড়িয়ে আছে, ঠিক আছে, আর আর কোথায় কোথায় টাকা পয়সা আছে, যে কেউ, মেন মেন টাকা পয়সা কোথায় থাকে আমাদের দেশ, এটা কিন্তু আমি শুধু ইন্ডিভিজুয়াল লোকের টাকা বলছি না, দেশের টাকা পয়সা। ব্যাংক, পোস্ট অফিস। ব্যাংক, তাহলে অবশ্যই ব্যাংক। একদম, ব্যাংকে টাকা পয়সা ছড়িয়ে আছে, পোস্ট অফিসে টাকা পয়সা ছড়িয়ে আছে, বিভিন্ন দোকান দোকান টোকান, মানে সাধারণ মানুষের কাছে টাকা পয়সা ছড়িয়ে আছে। আর কোথায় টাকা পয়সা ছড়িয়ে আছে, আর টাকা পয়সা আছে কোথাও, ব্যাংক, পোস্ট অফিস আর সাধারণ মানুষের হাত, আর কোথাও টাকা পয়সা দেখা যাচ্ছে? বড় বড় বিজনেসম্যান। বড় বড় বিজনেসম্যানদের কাছে সেই মানুষের হাতেই, তাই না? তাছাড়া প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের হাতে মানে একটা ক্যাশ টাকা তো থাকে না, সেটাও তো একটা তারই অংশ। একদম একদম। এক সেকেন্ড, একটা কল আসছে, এক মিনিট। হ্যালো, yeah, not record, not record, not record, okay, thank you, not record. হ্যালো, শোনা যাচ্ছে তো ভয়েস? হ্যাঁ, শোনা যাচ্ছে। গুড পয়েন্ট। তো আমরা বিভিন্ন যেটা দেখলাম কি ব্যাংকে, পোস্ট অফিসে, সাধারণ মানুষের হাতে, এবং আর একটা ইম্পর্টেন্ট জায়গা কিন্তু আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে আরবিআই এর কাছেও টাকা পয়সা আছে না?
হ্যাঁ, প্রচুর টাকা আছে তো, মানে ব্যাংকের লিকুইডিটি হিসেবে যে মানে রিজার্ভ রাখে সিআরআর, এসএলআর, এসএলআর নয় সিআরআর। হ্যাঁ, দাদা ওইগুলো তো সেভাবে আছে। দেখতে গেলে তো তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতেও প্রচুর টাকা আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছেও টাকা পয়সা আছে, তাই? হ্যাঁ, একদম ঠিক। তো এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের টাকা পয়সাগুলো ছড়িয়ে আছে, তাই না? ঠিক আছে। এবং তুমি যদি দেখো এই পোস্ট অফিসের টাকাটাও কিন্তু কাইন্ড অফ আমাদের কার টাকা, সেন্ট্রাল গভর্নমেন্টেরই টাকা, তাই না? পোস্ট অফিসকে মনিটর কে করছে? আমাদের ফিনান্স মিনিস্ট্রি কিন্তু মনিটর করছে, তাই না? তো এইরকম বিভিন্ন জায়গাগুলোয় টাকা পয়সাগুলো ছড়িয়ে আছে। এইবার টাকা পয়সা ছড়ানোর একটা তো স্ক্যাটার্ড হয়ে, তাই না? বিভিন্ন জায়গায় টাকা পয়সা ছড়িয়ে আছে। এবার ইকোনমিস্টরা কি করবে? ইকোনমিস্টরা দেখবে যে টাকা পয়সাগুলো যে ছড়িয়ে আছে, কোন জায়গায় কতটা টাকা পয়সা ছড়িয়ে থাকা ভালো এবং তার ফলে ইকোনমিক ইম্প্যাক্ট, এইটা নিয়ে কিন্তু ইকোনমিস্টরাই অ্যানালাইসিস করবে। তো এই কারণেই কিন্তু M0, M1, M2, M3 এই জিনিসগুলো আনা হয়েছে। এই জিনিসগুলোর মাধ্যমে ইকোনমিস্টরা দেখতে চেয়েছে যে টাকা পয়সাগুলো কিভাবে ছড়িয়ে আছে। তো এই জিনিসগুলো এবার আমরা এক এক করে দেখবো, ঠিক আছে? এই এই জিনিসটা কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষা অনেক সময় আসে যে M0 কি, M1 কি। আমরা যেটা পড়বো তারপর পরীক্ষায় যেটা আসবে সেটা একদম জলভাত মনে হবে, বাট কনসেপচুয়ালি আমরা একটু ডেপথ থেকে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? পরীক্ষা পার্সপেক্টিভে যেটা আসবে তুমি একদম আরামসে পেরে যাবে, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমরা দেখলাম কি মানি সাপ্লাইয়ের যে কনসেপ্ট, যে বিভিন্ন জায়গায় মানিগুলো ছড়িয়ে রয়েছে। এইবার এক এক করে আমরা M0, M1, M2, M3 এই জিনিসটা দেখি, ঠিক আছে? সবার প্রথমে M0। M0 জিনিসটাকে বলা হচ্ছে যে একদম বেস মানি, ঠিক আছে? রিজার্ভ মানি। পরীক্ষায় কোশ্চেন আসছে যে রিজার্ভ মানি কাকে বলা হয়? M0, M1, M2, M3 চারটে অপশন তোমাকে দিয়ে দিল, ঠিক আছে? রিজার্ভ মানি বলা হচ্ছে M0 কে। হাই পাওয়ার্ড মানি কাকে বলা হয়? M0 কে। এগুলো তথ্য, ইনফরমেশন, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? রিজার্ভ মানি, হাই পাওয়ার্ড মানি, এগুলো বলা হচ্ছে M0 কে। তাহলে M0 এই জিনিসটাতে এই এই যে মানি, এইটার ভিতর কি কি থাকে, কোন কোন মানিগুলোকে আমরা M0 হিসাবে M0 ভিতর ধরবো, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম কনসেপ্ট। যখনই বলা হচ্ছে যে রিজার্ভ মানি, তার মানে সেই সমস্ত মানি যেটা একদম ইনিশিয়াল লেভেলে আছে, ঠিক আছে? তো M0 ভিতর আমরা কাকে কাকে ধরবো, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? M0 ভিতর ধরবো হচ্ছে আমরা কারেন্সি ইন সার্কুলেশন, যেটা সাধারণ মানুষজনের কাছে যে সমস্ত টাকা পয়সাগুলো ছড়িয়ে আছে, ঠিক আছে? আমার তোমার কাছে যে সমস্ত টাকা পয়সাগুলো ছড়িয়ে আছে, যে যে টাকা পয়সাগুলো সার্কুলেট করছে, ঠিক আছে, সেটা হচ্ছে M0 ভিতর ধরবো। নেক্সট হচ্ছে কি ব্যাংকার্স ডিপোজিটস উইথ আরবিআই, ঠিক আছে? মানে আমাদের প্রত্যেকটা ধরো SBI বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা প্রত্যেকটা ব্যাংকে আরবিআই এর কাছে তো টাকা পয়সা জমা রাখতে হয় বেশ কিছু, এটা সিআরআর হিসাবে হোক বা নিজস্ব হয়তো কিছু কারণে আরবিআই এর কাছে টাকা পয়সা জমা রেখেছে তারা। তাহলে ব্যাংকগুলো আরবিআই এর কাছে যে টাকা পয়সাগুলো জমা রেখেছে সেটাকেও আমরা ধরবো হচ্ছে যে M0 এর ভিতরে। এবং আদার ডিপোজিট উইথ আরবিআই, আদার ডিপোজিট উইথ আরবিআই এর ভিতরে কি থাকবে? ধরো বলছি এরকম বেশ দাদা, কিছু। দাদা বলছিলাম বলো। সিআরআর যেটা আমরা দেখি, হ্যাঁ 4% হিসেবে যেটা রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখে, মানে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো, তাহলে ওটা কি ওই ব্যাংকার ডিপোজিট উইথ আরবিআই ওই সিআরআরটাকে তুমি মানে এখানে তো সিআরআরটা হবে, তাই তো? হ্যাঁ, এখানে ব্যাংক মানে ব্যাংকের যে সমস্ত ডিপোজিট গুলো আরবিআই এর কাছে আছে সমস্ত কিছু ধরা হবে, ঠিক আছে? তো ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই, আর একটা কি আদার্স ডিপোজিট উইথ আরবিআই। আদার্স ডিপোজিট বলতে কি, আমার ধরো নন ব্যাংকিং ও তো অনেক অর্গানাইজেশন থাকতে পারে, তাই না? যেগুলো হয়তো ব্যাংক নয়, ঠিক আছে? ধরো মুথুট ফিনান্স, ঠিক আছে? এই সমস্ত যে অর্গানাইজেশন গুলো রয়েছে, তো তারাও ধরো আরবিআই এর কাছে বিভিন্ন ডিপোজিট রাখতে পারে, বা আরবিআই নিজস্ব কিছু ইন্টারনাল টাকা পয়সা থাকতে পারে, ঠিক আছে? আরবিআই এর কাছ থেকে ধরো আরবিআই স্যালারি ডিসবার্স হয়নি, সেই সমস্ত কিছু টাকা পয়সা হয়তো ওখানে ডিপোজিট রয়েছে। তো ব্যাংকার্স ডিপোজিট ছাড়া আরবিআই এর কাছে এটা আদার ডিপোজিট, অন্যান্য আরবিআই এর কাছে যে ডিপোজিটটা থাকবে সেটাকেও ধরা হবে। এই তিনটে যোগ করে যে ফিগারটা আসবে সেটাকেই বলা হচ্ছে আমাদের রিজার্ভ মানি বা M0। এটা হচ্ছে একদম বেস, ইনিশিয়াল লেভেলে আছে, ঠিক আছে? একদম বেসে কোনগুলো, সেটা হচ্ছে যে সমস্ত কারেন্সি গুলো মার্কেটে সার্কুলেট হচ্ছে সেইগুলো, ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকের যে আরবিআই এর কাছে ডিপোজিট আছে সেটা, এবং আরবিআই এর কাছে যে অন্যান্য নিজের যে ডিপোজিট আছে সেটা। এই তিনটেকে আমরা ধরবো M0 এর ভিতর, এবং এটাকে আমরা বলবো রিজার্ভ মানি বা হাই পাওয়ার্ড মানি, ঠিক আছে? এটা হচ্ছে M0 এর কনসেপ্ট। M0 এর ভিতর ধরা হবে এই তিন ধরনের মানিকে। এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন ধরনের মানি কিসে থাকে, ঠিক আছে? এটা পরীক্ষা অনেক সময় দেয়, এটা M0 এর ভিতর আছে নাকি নেই, এটা M1 এর ভিতর আছে কি নেই, এইটা আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস পড়তে হবে। তো M0 এর ভিতর আছে হচ্ছে এই তিনটে,
এবং M0 কে বলা হচ্ছে রিজার্ভ মানি। পরীক্ষা পার্সপেক্টিভ এটাও ইম্পর্টেন্ট যে রিজার্ভ মানি কাকে বলে। একটা প্রশ্ন ছিল, বলছিলাম ওই এই যে M0, M1, M2, M3 এগুলো তো মানি সাপ্লাই এর মেজার হিসেবেই তো এগুলোকে ধরা হয়, তাই তো? একদম মানি সাপ্লাই মেজার হিসেবে, একদম correct। তো এবার এই জায়গাটা একটা জিনিস যে ব্যাংকের কাছে যেসব মানে টাকা আছে, ঠিক আছে, মানে ব্যাংকিং সিস্টেমের কাছে, তো এইটা আর কি মানি সাপ্লাইয়ের মধ্যে ধরা হয় না, আর এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে তো মানি তাহলে সাপ্লাইয়ের এই যে ভিতর ধরা হয় না। হয়। হ্যাঁ নিশ্চয়ই, M0 এর ভিতর ধরা হবে না, সেটা ধরা হবে M1 এর ভিতর, যেটা আমরা এখনই আসবো, ঠিক আছে। M0 টা হচ্ছে একদম রিজার্ভ মানি, ঠিক আছে, এখানে ব্যাংক পোস্ট অফিস কেউ ঢুকবে না। M0 টাতে ঢুকবে হচ্ছে শুধু RBI এবং জনতা এবং কারেন্সি, যে টাকাটা মার্কেটে ছড়িয়ে রয়েছে সেটা, আর কেউ ঢুকবে না এখানে, ঠিক আছে। ঠিক আছে। তো ব্যাংকের কাছে যে টাকাটা আছে ওটাও তো ছড়িয়ে আছে না টাকাটা? হ্যাঁ ছড়িয়ে আছে, নর্মাল ব্যাংকের কাছে যে টাকাটা আছে একদম একদম ওটাই M0 এর হিসাবে ঢুকবে না, ওটা ঢুকবে M1 এ, ঠিক আছে। এগুলো হচ্ছে ইকোনমিক্সের বিভিন্ন, এগুলো হচ্ছে ইকোনমিক্সের বিভিন্ন হিসাব, ঠিক আছে। ওরা রিজার্ভ মানির ভিতর, যেহেতু এটা রিজার্ভ মানি, তো তার ভিতর ওরা ব্যাংকের টাকা, ব্যাংকটাকে ঢোকায়নি, এভাবে এই জিনিসগুলোকে ক্লাসিফাই করা হয়েছে, ঠিক আছে। M0 যেটা একদম রিজার্ভ মানি, তাতে ব্যাংক পোস্ট অফিস কাউকে ঢোকানো হয়নি, তাতে রাখা হয়েছে কি যে সমস্ত কারেন্সি গুলো মার্কেটে সার্কুলেট করছে এবং RBI এর কাছে কি কি ডিপোজিট আছে, একদম যেটা বেস, যেটা রিজার্ভ টাকা, সেইটুকুকে ঢোকানো হয়। মানে আমার পকেটে যে টাকাটা আছে আর RBI এর কাছে যেটা আছে। একদম একদম ঠিক আছে, যে টাকাটা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে সেটা, আর RBI এর কাছে যে টাকাটা আছে সেটাকে আমার ধরা হচ্ছে M0 এর ভিতর। এইবার ব্যাংক পোস্ট অফিস এগুলো কি মানি সাপ্লাই নেই? এগুলো তো মানি সাপ্লাই আছে। বল বল। আমার এই মুহূর্তে পকেটে টাকা নাই, এই মুহূর্তে আমার পকেটে টাকা নাই, আমার ব্যাংকে ডিপোজিট অ্যাকাউন্টে টাকা আছে, তাহলে ওটা সেই মুহূর্তে M1 মানি। এবার যখন আমি ধরো এটিএম কার্ড দিয়ে টাকাটা পকেটে নিয়ে নিলাম, সেই মুহূর্তে তাহলে সেটা M0 মানি হয়ে গেল? না, এটা তো শুধু তোর হিসাবে নয়, এটা হচ্ছে এটা মাইক্রো লেভেলের অ্যানালাইসিস না, এটা হচ্ছে মানে ম্যাক্রো লেভেলের অ্যানালাইসিস, ঠিক আছে। এটা তোর আমার বলে ব্যাপার নেই, সেই মুহূর্তে মার্কেটে দাঁড়িয়ে ওভারঅল দেখা হবে যে কত টাকা সার্কুলেট করছে কারেন্সি, ঠিক আছে। তোর সেই টাকাটা যদি তোর পকেটে থাকে, তাহলে কিন্তু সেটা কি হবে, আবার M0 হিসাবে ধরা হবে। তুই যখন সেটা ব্যাংকে ডিপোজিট করে দিবি, তখন আবার যখন হিসাব হবে, তখন তো সেটা তোর কারেন্সি হিসাবে নেই, তখন সেটা কি ব্যাংকে ডিপোজিট হয়ে গেছে, তখন সেটা M1 এর মানি হিসাবে ধরা হবে। সেটা কিন্তু তোর পার্সপেক্টিভে নয়, এটা ওভারঅল দেশের পার্সপেক্টিভে যখন মেজার করা হবে, তখন দেখা হবে যে ওই টাকাটা কোথায় থাকছে। বাট হ্যাঁ, কনসেপ্টটা সেম, যে যখন তোর অ্যাজ এ কারেন্সি হিসাবে থাকছিস, তখন সেটা M0 এর ভিতর থাকছে। বাট যখন সেটা ব্যাংকের মানে আমার এতে থেকে যাচ্ছে, ব্যাংকে ডিপোজিট করে দিচ্ছি, তখন সেটা M1 হিসাবে থেকে যাচ্ছে। একটু মিউট করে দিস সেটা। এটা কি প্রতি বছর মেজার হয়? হ্যাঁ, এগুলো RBI মেজার করতে থাকে, ঠিক আছে। RBI তো না, আমাদের যেটা CSO রয়েছে, আসছি প্রত্যেকটা জায়গায় আসছি, ঠিক আছে, এক এক করে। তারপর আরো ডিটেলস কোশ্চেন অ্যান্সার অ্যানালাইজ হবে, নাহলে বাকি যারা একদম নতুন আরো বেশি কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। এক এক করে আমরা আসি, কারণ এখানে বেশ কিছু আমরা রয়েছি যারা একদম নতুন, তাই না। ওকে, আচ্ছা, প্রথম তাহলে কি হচ্ছে M0 হচ্ছে রিজার্ভ মানি। জাস্ট টার্মগুলো একটু মনে রাখো, M0 হচ্ছে রিজার্ভ মানি, আর M0 এর ভিতর কি কি ধরা হবে, মার্কেটে যে টাকা পয়সা ঘুরে বেড়াচ্ছে এবং RBI এর কাছে যে টাকা পয়সা আছে। একদম জটিল করে ভাবার কিচ্ছু দরকার নেই, একদম সহজ জিনিস, সরল জিনিস, একদম সরল করে আমরা ভাববো, ঠিক আছে। নেক্সট হচ্ছে M1 এর সাথে M0 এর কি পার্থক্য? M1 এ হচ্ছে যে M0 তো থাকবে, M0 তে যা টাকা পয়সা আছে সব থাকবে, তার সাথে অ্যাড হয়ে যাবে ডিমান্ড ডিপোজিট ইন অল ব্যাংকস, ঠিক আছে। তাই আমার M0 তে কিন্তু ব্যাংকের টাকা পয়সাগুলো কিছু হিসাব করা হয়নি, এখানে দেখো কোথাও ব্যাংকের কিছু নেই, ঠিক আছে। ব্যাংকের যেটা RBI এর কাছে ডিপোজিট সেটা আছে, মানে RBI এর টাকা পয়সা হিসাব করা হয়েছে। বাট আমাদের যেটা মানুষের যে সাধারণ ডিপোজিট, যেগুলো আমরা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে রাখছি, সেগুলো কিন্তু M0 এর ভিতর নেই, সেগুলো কোথায় আছে, M1 এর ভিতর। এই রিলেশন গুলোও কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়। তাহলে M1 কে বলা হচ্ছে ন্যারো মানি, ঠিক আছে। M1 কে বলা হচ্ছে ন্যারো মানি। M1 মানে হচ্ছে কি M0 প্লাস ব্যাংকে যে ডিমান্ড ডিপোজিট গুলো রয়েছে, এক্ষেত্রে কিন্তু কোনো টাইম ডিপোজিটের কনসেপ্ট এখন অব্দি কিন্তু আসেনি, ঠিক আছে। তো ফারাক কি M0 এর সাথে M1 এর এটাই ফারাক যে M0 এর সাথে যখনই আমাদের ডিমান্ড ডিপোজিটটা যোগ হয়ে যাবে, ব্যাংকের, পোস্ট অফিসও কিন্তু এখনো পিকচারে আসেনি, ঠিক আছে, তখনই কিন্তু আমি M1 পেয়ে যাব। M1 কে বলা হচ্ছে আমার ন্যারো মানি, ঠিক আছে। এটার ভিতর M1 এর ভিতর কোন কোনগুলো ইনক্লুড করা হবে না, সেটা হচ্ছে যে IMF এর কাছে বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে বা বিভিন্ন ফরেন গভর্নমেন্টের কাছে
আমাদের যে টাকা পয়সাগুলো জমে আছে সরকারের সেইগুলো কিন্তু ইনক্লুড করা হবে না, ঠিক আছে, M1 এর ভিতর। তো প্রথম কনসেপ্ট কি M0 ভিতর কি আছে, যে কারেন্সিটা মার্কেটে সার্কুলেট করছে এবং আরবিআই এর কাছে যে ডিপোজিট গুলো হয়ে আছে সেটা আছে M0 ভিতর। M0 কে বলা হচ্ছে রিজার্ভ মানি। M0 থেকে আবার M1 এ যাব। M0 থেকে M1 এ গেলে কি করতে হবে, কিছুই না, M0 এর সাথে এই ব্যাংকে যে ডিমান্ড ডিপোজিট গুলো আছে সেই জিনিসটা যোগ করে দিতে হবে, তাহলে আমরা M1 পেয়ে যাব। এবার আমরা দেখছি M1 থেকে M2 তে যাব, কিছুই না, M2 তে যখন আমরা যাব M1 এর সাথে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট গুলো আছে, ঠিক আছে, এখনো কিন্তু টাইম ডিপোজিট আমরা যাইনি, এগুলো কিন্তু সব ডিমান্ড ডিপোজিট, ঠিক আছে। তুমি যদি দেখো M1 এ কি করা হয়েছে, M0 এর সাথে ব্যাংকের ডিমান্ড ডিপোজিট যোগ করতে বলা হয়েছে, এখানে কিন্তু ব্যাংকের টাইম ডিপোজিট যোগ করতে বলা হয়নি, ঠিক আছে। নেক্সট যখন তুমি M2 তে যাবে, M2 তে তুমি যখন যাবে তখন M1 এর সাথে পোস্ট অফিসের সেভিংস মানে ডিমান্ড ডিপোজিটটা যোগ করতে বলা হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু টাইম ডিপোজিটটা যোগ করতে বলা হয়নি। পোস্ট অফিসেও কিন্তু সেটা তোমার এরকম সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এগুলো খোলা যায়, তুমি পোস্ট অফিসে গিয়েও কিন্তু একটু আরেকবার বলো সমীর, আরেকবার বলো, নেটটা কেটে গেছিল, M1 থেকে একবার বলো না। M1 কিছুই না, M1 হচ্ছে M0, বোঝা গেছে তো? হ্যাঁ, M0 এর সাথে ব্যাংকের M0 এর সাথে ব্যাংকের ডিমান্ড ডিপোজিটটা যোগ করে দিতে হবে, তাহলে M1 হয়ে যাবে। বোঝা গেল ছোটকা? এখানে শোনা, বল বল। এখানে পোস্ট অফিসের টাকাগুলো আসবে না। না, পোস্ট অফিসের টাকা দেখ, না, পোস্ট অফিস টাকা মনে রাখার জন্য একটু আমি একটা ক্লু বলে দিচ্ছি। পোস্ট অফিসের টাকা অল টাইম জোড় সংখ্যায় আসে, ঠিক আছে, M2 আর M4 এ পোস্ট অফিসের টাকা আসে, ঠিক আছে, জোড় সংখ্যা যখন দেখবো তখনই পোস্ট অফিসের টাকা ঢুকবে, ঠিক আছে, M2 আর M4 এ পোস্ট অফিসের টাকা ঢুকবে। M2 কি, ছোট্ট একটু মিউট করে দিস। আচ্ছা, M2 কি, কিছুই না, M1 এর সাথে আমার পোস্ট অফিসের টাকা যখন ঢুকছে তখনই হয়ে যাচ্ছে M2। এই যে মানে ডিমান্ড ডিপোজিট যেগুলো থাকছে, মানে ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংকিং সিস্টেম বা পোস্ট অফিস, যেটা M1 আর M2 তে বলছে, এগুলো কি সব মানে পাবলিকের টাকা, তাই তো? মানে সাধারণ এগুলো মানুষের? পাবলিকের টাকা, সাধারণ মানুষের ডিমান্ড ডিপোজিট, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস মনে রাখবে, M1 মানে বিজোড় সংখ্যাগুলোই পোস্ট অফিস নেই, M1 এও পোস্ট অফিস নেই, M3 তেও পোস্ট অফিস নেই, জোড় সংখ্যাগুলোই পোস্ট অফিস আছে, M2 তে আছে আর M4 এ আছে। জাস্ট এখানে পরীক্ষা পার্সপেক্টিভে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা মানিকে কি বলা হয়, যেমন M0 কে বলা হয় রিজার্ভ মানি, আর প্রত্যেকটা মানির ভিতরে কি কি থাকে, কোন কোন জিনিসগুলোকে ক্যালকুলেট করা হয়, পরীক্ষা পার্সপেক্টিভে শুধু এটাই লাগবে। M0 তে ক্যালকুলেট করা হয় যেটা কারেন্সি সার্কুলেট হয়েছে এবং আরবিআই এর কাছে যেটা ডিপোজিট আছে। M1 এ ক্যালকুলেট করা হয় M0 এর সাথে যেটা ডিমান্ড ডিপোজিট ইন ব্যাংক, ব্যাংকের শুধু সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট। M2 তে কি ক্যালকুলেট করা হচ্ছে, M1 এর সাথে কি যোগ হচ্ছে, পোস্ট অফিসের শুধু ডিমান্ড ডিপোজিট, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, পোস্ট অফিসের শুধু ডিমান্ড ডিপোজিট। নেক্সট কি M3, এটা খুব ইম্পর্টেন্ট। M3 তে কিন্তু কি করা হচ্ছে, M1 এর সাথে যোগ করা হচ্ছে, ঠিক আছে, M1 এর সাথে কি যোগ করা হচ্ছে, এইবার ব্যাংকের টাইম ডিপোজিট যোগ করা হচ্ছে। জাস্ট একটু গুলিয়ে যাতে না যায়, ঠিক আছে, অনেকের হয়তো গুলিয়ে যেতে পারে, আমি পরে একটা পিকচার রেখে দিয়েছি যাতে তোমাদের গোলাবে না, একসাথে টোটাল জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। সেই পিকচারটা ওপেন করি, তাহলে একবারেই হয়ে যাবে ব্যাপারটা। এই পিকচারটা একটু দেখো, পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। প্রথমে হচ্ছে কি আমার M0 হচ্ছে কি আমার রিজার্ভ মানি, ঠিক আছে, M0 তার সাথে কি হলো, তারপর M1 এ কি ডিমান্ড ডিপোজিটটা যুক্ত হয়ে গেল, ঠিক আছে, তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে কি M1। এইবার দেখো একটা জিনিস, M1 এর সাথে তুমি যখনই পোস্ট অফিস শুধু সেভিংস অ্যাকাউন্টে যোগ করলে সেটা হয়ে যাচ্ছে কি M2, জোড় সংখ্যা মানেই হচ্ছে পোস্ট অফিস ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমার কি ছিল, রিজার্ভ মানি M0, M0 এর সাথে ব্যাংকের ডিমান্ড ডিপোজিট যোগ করলে আমি পেয়ে যাচ্ছিলাম M1, ঠিক আছে। M1 এর সাথে আমি পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিট, শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট গুলো, ঠিক আছে, সেগুলো যখন আমি যুক্ত করলাম তখনই পেয়ে যাচ্ছি M2। সিমিলারলি M1 এর সাথে আমি যদি ব্যাংকের টাইম ডিপোজিট যোগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি M3, ঠিক আছে। আর M3 এর সাথে আমি আবার পোস্ট অফিসের সব টাইম ডিপোজিট প্লাস সেভিংস ডিপোজিট দুটোই যদি যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি আমি M4। এই হচ্ছে টোটাল কনসেপ্ট, M0, M1, M2, M3, M4। পরীক্ষায় লাগবে হচ্ছে যে কোনটাই কি কি থাকে, ঠিক আছে। আমরা এক এক করে আরেকবার ডিটেলসে দেখি।
M0 প্রথম থেকে আমরা এক এক করে দেখি। প্রথমে হচ্ছে M0, M0 এর ভিতরে কি কি থাকছে? এই তিনটে। এইটাতে দেখো তো M0 তে কারোর কোনো ডাউট আসছে নাকি? সবাইকে নিয়ে আমরা এক এক করে দেখি, ঠিক আছে? M0 এর ভিতর কি কি থাকছে, কারোর কিছু ডাউট? অয়ন্তিকা, সরলিনা, পরমা, পলাশ, বিনা, সবাই যেটা আছে M0 এর ভিতর কি কি থাকছে বোঝা যাচ্ছে তো? হ্যাঁ এখানে স্যার। সাধারণ ব্যাংকের কোনো কনসেপ্টই আসবে না। একদম সাধারণ ব্যাংকের কোনো কনসেপ্টই নেই, শুধু মার্কেটে যে টাকাটা ঘুরে বেড়াচ্ছে তার সাথে আরবিআই এর টাকা। ক্লিয়ার M0? গুড। নেক্সট M1, M1 এর ভিতর কি থাকছে বোঝা যাচ্ছে? দেখো তো কিছু ডাউট হচ্ছে নাকি? M0 এর ভিতর যেটা ছিল সেটা তো থাকবেই, তার সাথে M1 এর ভিতর শুধু আরেকটা টার্ম যুক্ত হয়ে যাবে, সেটা হচ্ছে নরমাল ব্যাংকের ডিমান্ড ডিপোজিটটা। এটাতে কারো কিছু ডাউট? সরলিনা, অয়ন্তিকা বোঝা এই যে যাচ্ছে এটা ব্যাংকের বলো। ব্যাংকের যে ডিপোজিটটা বলছে, এখানে আমার কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিট হতে পারে, সেভিংস অ্যাকাউন্টের ডিপোজিট হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে মোট কথা ডিমান্ড ডিপোজিট, ঠিক আছে? ডিমান্ড ডিপোজিট মানে আমার ব্যাংকে যে টাকাটা রাখা থাকবে। হ্যাঁ, টাইম ডিপোজিট গুলো কিন্তু না, ফিক্সড ডিপোজিট বা সেইগুলো কিন্তু না, সেইগুলো পরে ধরা হবে, ঠিক আছে? সেগুলো M3 তে ধরা হবে। বোঝা হ্যাঁ, মানে আমার নর্মাল যে ব্যাংকে কারেন্ট বা সেভিং অ্যাকাউন্টের যে টাকাগুলো সেটা ধরা হবে। সেটা ধরা হবে, প্লাস M0 টা ধরা হবে, তাহলে আমি পেয়ে যাবো M1। M1 হচ্ছে ন্যারো মানি। ক্লিয়ার? এটা কারো কিছু ডাউট এখান থেকে M1 থেকে? পলাশ, অনুশ্রী। আচ্ছা, তুমি এখানে একটা বলেছিলে যে পোস্ট অফিসের টাকা তো এখানে ঢুকবে না, আরেকটা কি বলেছিলে, ওয়ার্ল্ড ব্যাংক আর IMF এর কাছে যে টাকাগুলো রাখা আছে ওগুলো ঢুকবে না? না, ওইগুলোও ঢুকবে না, ওগুলো এক্সক্লুড, ঠিক আছে? M1। তাহলে আমাদের দেশ যখন বাইরে কাউকে লোন দেয় যে টাকা, ওগুলো ঢুকবে না? বিদেশে যে সমস্ত টাকা পয়সাগুলো আছে, IMF বা ওয়ার্ল্ড ব্যাংক, সেই সমস্ত টাকা পয়সাগুলো এই ন্যারো মানির ভিতর ঢুকবে না, M1 এর ভিতর ঢুকবে না আমাদের, ঠিক আছে? আচ্ছা। এখানে M1 এর ভিতর শুধু M0 প্লাস ডিমান্ড ডিপোজিট। দাদা, আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যদি যেসব ইন্ডিয়ানরা মানে সুইস ব্যাংকে টাকা রাখে, তো সেটাও কি এর মধ্যে মানে ইয়ে করা হবে না, ক্যালকুলেট করা হবে না? না না না, সে সমস্ত টাকাগুলো ক্যালকুলেট হবে। এখানে কিন্তু ব্যাংক বলতে আমাদের ইন্ডিয়ান ব্যাংকই বোঝানো হচ্ছে, ঠিক আছে? আমাদের ইন্ডিয়ান মানি সাপ্লাই। চটকে একটু মিউট করে দিস ভাই। আচ্ছা, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান যে ব্যাংকগুলো রয়েছে তার হিসাবেই আছে, ঠিক আছে? যে কোনো ফরেন সমস্ত ডিপোজিট কিন্তু বাদ পড়ে যাবে, ঠিক আছে? এবং ইভেন ইন্ডিয়ার যে ডিপোজিট, ইন্ডিয়ার নিজস্ব টাকা হতে পারে, IMF এর কাছে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, সেগুলোও বাদ পড়ে যাবে, ঠিক আছে? সেগুলো আমরা M1 এর ভিতর ধরবো না। তো এইটা হচ্ছে M1 এর কনসেপ্ট। M0 M1 ক্লিয়ার তো? অন্তিকা, সরলিনা, জিনাত, বাকি ক্লিয়ার না হোক, আমি এক এক করে সব আবার বোঝাবো। M0 M1 এ কারো কোনো ডাউট নেই তো? হ্যাঁ দাদা, বুঝেছি এগুলো। ওকে, গুড। বিনা, হ্যাঁ দাদা। তমাল, বাকি যারা আছে, ওকে, গুড। এই দুটো বুঝি। ওকে, নেক্সট হচ্ছে M2। M2 কিছুই না, M1 যেটা পেলাম তার সাথে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টটা যোগ করবো, মানে পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিটটা যোগ করবো, ঠিক আছে? পোস্ট অফিসে তো সেরকম কারেন্ট অ্যাকাউন্ট চলে না, ওই কারণে আলাদা করে কারেন্ট লিখে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টটা যোগ করবো বা পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিটটা যোগ করবো। টাইম ডিপোজিট কিন্তু এখনো কনসেপ্টে আসেইনি, ঠিক আছে? টাইম ডিপোজিট এখনো কনসেপ্টে আসেনি, না ব্যাংকের এসছে না পোস্ট অফিস এসছে, কারোরই টাইম ডিপোজিট এখনো আসেনি। তাহলে M2 তে কি যোগ হবে? M2 তে যোগ হবে M1, ঠিক আছে, প্লাস পোস্ট অফিসের সেভিংস ডিপোজিট। তাহলে সমস্ত সেভিংস কভার হলো না বলো তো? পোস্ট অফিসেরও সেভিংস কভার হয়ে গেল, ব্যাংকেরও সেভিংস কভার হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস বলো তো, পোস্ট অফিসের সেভিংস কি M1 এ আছে না নেই? পোস্ট অফিসের সেভিংস মানে নেই তো, নেই। ওটাকে আলাদাভাবে M1 ভেরি গুড। আর এই M2 এর ভিতর কি ব্যাংকের সেভিংস আছে না নেই বলো তো? M2 এর ভিতর একটু বুদ্ধি করে। আছে আছে, ব্যাংকের সেভিংস আচ্ছা, অবশ্যই আছে, M1 আছে যে। কারেক্ট, হ্যাঁ। ভেরি গুড, ঠিক আছে, M1 আছে, M1 এর ভিতরে ঢুকে। আচ্ছা, কোন টাইম ডিপোজিট কি M2 অবধি আছে? M0 M1 M2 এই যে তিনটে আমরা পড়ে নিলাম, ব্যাংকের হোক বা পোস্ট অফিসের হোক, কারোর কি টাইম ডিপোজিট আছে? আপাতত না। আপাতত নাই, ঠিক আছে? এইবার আমরা M3 তে ঢুকে যাচ্ছি। M3 তে এইবার শুধু কমার্শিয়াল ব্যাংকের টাইম ডিপোজিটটা এলো, ঠিক আছে? ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এইগুলো এলো, ঠিক আছে? একটা জিনিস একটু অনেকে গুলিয়ে ফেলে, অনেক ভালো ভালো ক্যান্ডিডেটও গুলিয়ে ফেলে। দেখো, M0 যখন ছিল, M0 M1 যখন এলো, M0 এর সাথে যোগ হলো একটা টার্ম, যোগ হলো ডিমান্ড ডিপোজিট। M2 যখন এলো, M1 এর সাথে যোগ হলো,
তো অনেকে যখন M3 লেখে M2 এর সাথে যোগ করে দেয়। একটা জিনিস মাথায় রাখবে, M3 তে কিন্তু M1 এর সাথে টাইম ডিপোজিট যোগ হবে, ভুলেও M2 এর সাথে টাইম ডিপোজিট যোগ হবে না, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। মানে M3 তে কিন্তু পোস্ট অফিসের কোনো কনসেপ্ট নেই, কারণ M2 টার্মটাই নেই। বুঝে গেল ব্যাপারটা? এই জায়গাটা একটু চোখ বলাও স্ক্রিনে, দেখো নিজে বুঝতে পারবে। M3 যখন লিখছি তখন কিন্তু আমি M2 প্লাস টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক লিখবো না। M3 যখন আমি লিখছি তখন আমি M1 প্লাস টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক লিখবো, ঠিক আছে? এইটা অনেকে ভুল করে ভাবে যে পরেরটা তো নর্মালি দেখছি আগেরটার সাথেই যোগ হচ্ছে, একটা নতুন কিছু। কারণ M1 যখন ছিল তখন তো M0 এর সাথে ডিমান্ড ডিপোজিটটা যোগ হয়েছিল ব্যাংকে, M2 যখন ছিল তখন তো M1 এর সাথে পোস্ট অফিসটা যোগ হয়েছিল, তাহলে M3 তে মনে হয় M2 এর সাথে ব্যাংকের টাইমটা যোগ হবে, ব্যাস। এইটা ভাবলেই ভুল। M3 তে কিন্তু পোস্ট অফিসকে পুরো বাদ দিয়ে দিচ্ছে, তাহলে পোস্ট অফিসকে বাদ দিতে চাইলে আমি M2 এখানে লিখতে পারবো না, আমাকে আবার M1 লিখতে হবে। তো M3 তে বিজোড় সংখ্যা মানে কিন্তু অল টাইম জানবে পোস্ট অফিসের কোনো কনসেপ্ট নেই, 3 বা 1 পোস্ট অফিসের কোনো কনসেপ্ট নেই। তো M3 মানে M1 প্লাস টাইম ডিপোজিট, নট M2 প্লাস টাইম ডিপোজিট। আর টাইম ডিপোজিটও হচ্ছে শুধু কমার্শিয়াল ব্যাংকে। এই জায়গাটা ক্লিয়ার হলো নাকি দেখো তো, বা কারো কিছু ডাউট মনে হচ্ছে নাকি? সরলিনা, পলাশ, অয়ন্তিকা, প্রণয়, সবাই যে যা ইচ্ছা। এই জায়গাটা বোঝা গেল? পোস্ট অফিসের কোনো গল্পই নাই, কোনো গল্পই নাই। পোস্ট অফিসের কোনো গল্পই নাই, ঠিক আছে? M3 তে কিন্তু এর জন্য M1 প্লাস ব্যাংকের টাইম ডিপোজিট। তার মানে M3 তে কি কি থাকছে? M1 থাকছে, তার মানে ব্যাংকের সেভিংস ডিপোজিটও থাকছে, ব্যাংকের টাইম ডিপোজিটও থাকছে, আরবিআই ডিপোজিট গুলোও থাকছে, পাবলিকের যে কারেন্সি ঘুরে বেড়াচ্ছে সেগুলোও থাকছে, পোস্ট অফিসের কিছু থাকছে না। M3 টাকে বলা হয় ব্রড মানি। পরীক্ষায় কোশ্চেন আছে যে ব্রড মানি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিফাইন্ড অ্যাজ ব্রড মানি? M0, M1, M2, M3, সেটা হচ্ছে M3। বোঝা গেল এটা? অয়ন্তিকা, সরলিনা বোঝাচ্ছে তো? তোমরা যেহেতু নতুন এই কারণে আরো বারবার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। অনুরিমা বুঝতে পারছো তো? অনুরিমা, বিনা বোঝাচ্ছে তো? হ্যাঁ ওকে, গুড। এখান থেকে কিন্তু পরীক্ষায় হ্যাঁ বলো বলো। বলছিলাম যে M0 তে আমরা প্রথমে বলছি যে কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংকার ডিপোজিট, আরবিআই, আবার আরবিআই এর অন্যান্য যে ডিপোজিট সেগুলো তো বুঝলাম, কিন্তু প্রথমবারে আমরা বলছি কারেন্সি ইন সার্কুলেশন। আর M1 এ যখন ন্যারো মানিতে যাচ্ছি তখন তো ডিমান্ড ডিপোজিট, যেগুলো কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট, সেগুলো তো থাকছেই, কিন্তু বলছি কারেন্সি উইথ দ্য পাবলিক, মানে কারেন্সি ইন সার্কুলেশন আর কারেন্সি উইথ দ্য পাবলিক ব্যাপারটা কি একই? মানে M2 আর M1 এর রেসপেক্টে আমরা কাইন্ড অফ সেমই। দেখো এখানে যদি আমি দেখি যে M1 এর সাথে কিন্তু কি হচ্ছে, M0 এর সাথে এটা যোগ হয়ে যাচ্ছে, তাই না? ঠিক কি না? M1 আর M0 যদি ফারাক দেখি, M1 এর সাথে এটা যুক্ত হয়ে যাচ্ছে। এবার এই টপিক গুলো কিন্তু আমার M0 তেও ছিল, ঠিক আছে? তো এটা কাইন্ড অফ সেম, একই। হ্যাঁ, কাইন্ড অফ সেম, একটু হালকা ফারাক আছে, বাট হালকা ফারাকটা বুঝতে গেলে আরো কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? কাইন্ড অফ সেমই ধরে রাখ এখন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, কারণ কিছুই না, M0 এর সাথে আমি ডিমান্ড ডিপোজিটটা যোগ করে দিচ্ছি ব্যাংকের, আর কিছু ফারাক নেই, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো পলাশ? হ্যাঁ ঠিক আছে দাদা, ক্লিয়ার। গুড গুড। যখন M2 তে যাচ্ছি কিছুই না, M1 এর সাথে পোস্ট অফিসটা যোগ করে দিচ্ছি। যখন M3 তে যাচ্ছি কিছুই না, M1 এর সাথে টাইম ডিপোজিটটা যোগ করে দিচ্ছি। এটাকে বলছি ব্রড মানি। এইখানে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আছে কয়েকটা, ঠিক আছে? এই জায়গাটা দেখলে বোঝা যাবে। তোমাদের কি মনে হয় বলো তো, সব থেকে বেশি টাকা কোথায় ছড়িয়ে আছে? কোথায় আছে সব থেকে বেশি টাকা? জনতার কাছে, না ব্যাংকের কাছে, না কোথায়, না আরবিআই এর কাছে? কি মনে হয়? পাবলিকের কাছে। যার যেটা মনে হয়। কি মনে হয়? পাবলিকের কাছে। আর পাবলিকের কাছে, হ্যাঁ। কার কি মনে হচ্ছে? নন্দ, পলাশ, কি মনে হচ্ছে কোথায় বেশি টাকা আছে? মার্কেটে, মানে পাবলিকের হাতেই সবচেয়ে বেশি আছে। কিন্তু আমি যদি ডেটা দেখি, সব থেকে বেশি টাকা আছে ব্যাংকের টাইম ডিপোজিট, ঠিক আছে? এটা হচ্ছে 2013-14 হিসাব বিলিয়নে, ঠিক আছে? পাবলিকের কাছে ছিল 13,003 বিলিয়ন, ব্যাংকের টাইম ডিপোজিট ছিল 77,963 বিলিয়ন, ঠিক আছে? তো সব থেকে বেশি টাকা কিন্তু ছড়িয়ে আছে ব্যাংকের টাইম ডিপোজিটে। নর্মাল তুমি দেখো বড় বড় ইনভেস্টমেন্ট কোথায় করে মানুষ? সেভিংস অ্যাকাউন্টে না টাইম ডিপোজিট? তুমি নিজের বাড়ির কথা ভাবো, তাহলেই বুঝতে পারবে কোথায় বেশি টাকা, তাই না? আমাদের ধরো টোটাল বাড়িতে কারোর যদি সব মিলে ধরি 10 লাখ টাকা থাকে,
দেখবে 5-6 লাখ টাকা হয়তো এখানে ওখানে টাইম ডিপোজিটে ফেলা আছে, 2-3 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখা আছে, তাই না? নিজের বাড়িতে আর ক্যাশ কত টাকা থাকে, তাই না? এই কনসেপ্টে ভাবলে তারপর বুঝতে পারবে ব্যাপারটা। তো নর্মালি যেটা হিসাব দেখা যাচ্ছে, ইন্টারেস্টিং তথ্য, পরীক্ষা পার্সপেক্টিভের থেকেও নিজের জানার জন্য ভালো লাগবে এগুলো, যে ব্যাংক কিন্তু ডিমান্ড ডিপোজিটের থেকেও টাইম ডিপোজিটে বেশি টাকা পয়সা নেয়। এবার একটা জিনিস ভাবো তো, ব্যাংক কোথায় বেশি টাকা পেলে ব্যাংকের সুবিধা, টাইম ডিপোজিটে না ডিমান্ড ডিপোজিটে? কি মনে হয়? টাইম ডিপোজিটে। টাইম ডিপোজিট ব্যাংক বেশি দিন খাটাতে পারবে। টাইম ডিপোজিটে হলে ব্যাংকের কিন্তু একটা সুবিধা আছে, কারণ সেই টাকাটা ব্যাংকে 10 বছর 12 বছর ব্যাংক নিশ্চিন্ত যে এই টাকা কেউ তুলতে আসবে না, তাই না? কিন্তু ধরো সাপোজ ব্যাংকের কাছে সেভিংস ডিপোজিটেও প্রচুর টাকা আছে, টাইম ডিপোজিটেও প্রচুর টাকা আছে, ঠিক আছে, এবং ব্যাংক জানে যে কেউ সেভিংস এর লোকজনও ধরো তুলতে আসবে না স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের সেভিংস ডিপোজিটের থেকে টাইম ডিপোজিটের টাকা থাকলে কিন্তু একটু লসও আছে, কারণ কি ইন্টারেস্টটা ব্যাংকে তো দিতে হচ্ছে, কোথায় ইন্টারেস্টটা দিতে হচ্ছে বেশি বলো তো, সেভিংস এ না কারেন্টে? এই সরি, সেভিংস এ না টাইমে? কোন ডিপোজিটে ব্যাংকে বেশি ইন্টারেস্ট দিতে হচ্ছে? টাইমে। টাইমে। পজিটিভ, একদম পজিটিভ নেগেটিভ কিন্তু দুটো দিকই আছে। এক, টাইম ডিপোজিটে ব্যাংক তো জানে যে টাকাটা আমি 10-12 বছরের জন্য পেয়ে গেলাম, কিন্তু সিমিলারলি ব্যাংকে কিন্তু একটু ইন্টারেস্টটাও বেশি পেমেন্ট করতে হচ্ছে, ঠিক আছে। আর ডিমান্ড ডিপোজিটে কি ব্যাংক জানে যে এই টাকাটা কদিন থাকবে কি থাকবে না কোনো সিওরিটি নেই, তেমনি ইন্টারেস্টটাও কিন্তু একটু কম পেমেন্ট করতে হচ্ছে। তো পজিটিভ নেগেটিভ দুটো দিকে কিন্তু দুটো আছে। আর একটা আমরা যেটা কনসেপ্ট পড়লাম যে ব্যাংকের কাছে কিন্তু বেশি টাকা আছে জনতার কাছে যতটা না টাকা আছে তার থেকে, ঠিক আছে। কয়েকটা ফ্যাক্ট। এবার হচ্ছে M4 কি, M3 তার সাথে এবার পোস্ট অফিসের সব ডিপোজিট ঢুকে গেল, ঠিক আছে, পোস্ট অফিসের টাইম ডিপোজিটটা এবার ঢুকে গেল। তাহলে M4 এর ভিতরে কিন্তু সব ঢুকে গেল, M3 ও ঢুকে গেল, পোস্ট অফিসের টাইম ডিপোজিটও ঢুকে গেল। M3 তে কি পোস্ট অফিসের টাইম ডিপোজিট আছে বলতো তো? M3 তে পোস্ট অফিসের টাইম ডিপোজিট আছে না নেই? নেই, ভেরি গুড। M3 তে পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিট আছে না নেই? M3 তে M3 তে পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিট আছে না? নেই 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 না, M3 মানে বিজয় গুলোতে পোস্ট অফিস থাকবে না। একদম, ভেরি গুড, ঠিক আছে। একটা কোনটাকে কি কোশ্চেন ছিল, বলা হয়? বল। যেমন নর্মাল ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়, তেমনি কি পোস্ট অফিসেও এরকম কোন অ্যাকাউন্ট খোলা যায়, মানে আমি দিনের দিন টাকা পয়সা তুলতে পারি, ইয়ে করতে পারি? হ্যাঁ, পোস্ট অফিসে অনেক মানুষ যারা পুরোনো দিনের মানুষ, অনেকে ব্যাংকে না রেখে পোস্ট অফিসে টাকা রেখে দেয়। পোস্ট অফিসে তুই গিয়ে খাতা খুলতে পারিস, ওখানে আরামসে যখন ইচ্ছা যাবি টাকা তুলে আনবি, ঠিক আছে। পোস্ট অফিসেও আছে। আচ্ছা, আমি ভাবছিলাম যে পোস্ট অফিস হয়তো শুধুমাত্র ফিক্সড এর জন্যই, মানে ফিক্সড বা টার্মের জন্য, তাই ভাবছিলাম। না, পোস্ট অফিসেও নর্মাল গিয়ে তুই নর্মাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোড মানিকে কি বলা হয়, ঠিক আছে। M3 কে বলা হচ্ছে ব্রড মানি, M1 কে বলা হচ্ছে ন্যারো মানি, ঠিক আছে। এবার একটা জিনিস ভাবো তো, যে লিকুইডিটি সব থেকে কার বেশি হবে এইটার ভিতর, কোন টাকাটা সব থেকে খুব সহজে তোলা যাবে? প্রথমত যে M1 তো ক্যাশ হিসাবে আসে, M1 এর লিকুইডিটি ওর জন্য সব থেকে বেশি। এবার একটা জিনিস ভাবো তো, পোস্ট অফিসে টাকা তোলা সহজ না ব্যাংকে টাকা তোলা সহজ? ব্যাংকে। ব্যাংকে কিন্তু টাকা তোলা সহজ, কারণ ব্যাংকের অনেক রকম ফেসিলিটিস আছে, তাই না? নেট ব্যাংকিং আছে, এটিএম আছে। তো ব্যাংকের টাকার কিন্তু লিকুইডিটি একটু হলেও পোস্ট অফিসের লিকুইডিটির থেকে বেশি, তাই না? তো এই কারণে কিন্তু ব্যাংকের যে জায়গাগুলো তার লিকুইডিটি একটু বেশি। তো লিকুইডিটি হিসাবে যদি সব থেকে আমরা দেখি, সব থেকে বেশি লিকুইড M1, কারণ M1 এ তো একদম কারেন্সি হিসাবেই থেকে আছে, তাই না, মানুষের কাছে কারেন্সি। নেক্সট হচ্ছে M2, কারণ M2 তে ঢুকে যাচ্ছে কি আমাদের পোস্ট অফিসের সেভিংস ডিপোজিট ঢুকে যাচ্ছে, ওই কারণে লিকুইডিটি একটু কমে যাচ্ছে, কারণ আবার পোস্ট অফিসে যেতে হবে, টাকা তুলতে হবে। নেক্সট হচ্ছে M3, এর লিকুইডিটি, কারণ এখানে আবার কি ব্যাংকের টাইম ডিপোজিট ঢুকে যাচ্ছে, টাইম ডিপোজিটের লিকুইডিটি কিন্তু আমরা অল টাইম দেখেছি কম। তারপর হচ্ছে M4 এ কি শুধু তো ব্যাংকের টাইম ডিপোজিট নেই, এটাতে আবার পোস্ট অফিসেরও টাইম ডিপোজিট ঢুকে যাচ্ছে। তো এই কারণে লিকুইডিটি সিরিজটা কি রকম, সব থেকে বেশি লিকুইড M1, দেন M2, দেন M3, দেন M4। কেন এটা হচ্ছে বোঝা যাচ্ছে না? কিছু ডাউট লাগছে বলো তো, কেন আমি বললাম যে M1 এর লিকুইডিটি সব থেকে বেশি, তারপর M2, তারপর M3, তারপর M4? আমি যদি দুটোর ভিতর আলোচনা করি যে M2 আর M1, এই দুটোর ভিতর কার লিকুইডিটি বেশি এবং কেন,
তোমরা যা বুঝলে একটু বলার চেষ্টা করো দেখি যে কেউ। অবশ্যই M1। কেন? কারণটাও তো বুঝতে হবে তাই না? বা যে কেউ কারেন্ট দেখো M1 এ কারেন্সি উইথ পাবলিক থাকছে, মানে মানুষের হাতে টাকা, যেটা মানে একবারেই সব থেকে একটা সহজ মানে বলা যায় লিকুইডিটি, এবং তার সাথে Right. থাকছে ডিমান্ড ডিপোজিট, যেটা কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্ট, যেটা মানে মানুষ যখন চায় ব্যাংক কিন্তু লায়াবল সেই টাকাটা দেওয়ার জন্য। হ্যাঁ, তো এই জায়গাটা ঠিক আছে। লিকুইডিটি সবচেয়ে বেশি। আর আমরা যদি টাইমস মানে ফিক্সড ডিপোজিট, যেটা মানে আর কি টাইম ডিপোজিট, যেটা M3, ওখানে চলে যায়। এবার ওখানে তো লিকুইডিটি সেই অর্থে তো হচ্ছে না, কেননা ওটা তো একটা পিরিয়ডের জন্য তো ফিক্সড হয়ে আছে। আর M2 তে থাকছে পোস্ট অফিসের সেভিংস মানে ডিপোজিট যেগুলো। এবার পোস্ট অফিসের সেভিংস ডিপোজিটের ক্ষেত্রে ওই যে তুমি যেটা বললে যে এখানে আর কি আমরা একটা ওয়াইডার ফেসিলিটিস পাচ্ছি, যেটা হয়তো মানে ব্যাংকিং এর ক্ষেত্রে পোস্ট অফিসে সেটা পায় না, হয়তো তার জন্যই আর কি লিকুইডিটিটা পোস্ট অফিসের কম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড পলাশ। ঠিক আছে, বাকি আমরা একটু পলাশ একদম ঠিক, বাকিটা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, দেখো M1 এর ভিতর তো নর্মাল একদম আমাদের ব্যাংকের ডিমান্ড ডিপোজিট গুলো আছে আর নর্মাল পাবলিকের কারেন্সি গুলো আছে। ঠিক আছে, একটু তাহলে M0 হলো না কেন? M0টা তো একদম M0 হলো না কেন লিকুইডিটি? M0টা একদম রিজার্ভ মানি, ওই কারণে লিকুইডিটিটা আলাদা করে হিসাব করা হয় না। ঠিক আছে, ওটা তো একদম মানে একদম ক্যাশ টাকা, তাই না? ওটার কি লিকুইডিটিতে হিসাব করবে, ওই কারণে ওটার আলাদা করে আর হিসাব করা হয় না। কিন্তু ওটাই তো সুবিধা না, ওটা তো মানুষে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, ওটা তো একদম ক্যাশই টাকা, তাই না? কারেন্সি লিকুইডিটি তো সব থেকে বেশি, তো M0 ওই কারণে হিসাবের বাইরে। বাট তুই যদি M0 কে আনিস, ওর লিকুইডিটি সব থেকে বেশি। ঠিক আছে, তুই যদি ভাবিস M0 কে আমি ক্যালকুলেট করবো, তো M0 লিকুইডিটি সব থেকে বেশি। M0 কে এখানে হিসাবে রাখা হয়নি, কারণ M0 হচ্ছে যেহেতু একদম কারেন্সি উইথ পাবলিক, একদম টাকাই, ওই কারণে ওরা আলাদা করে আর এটা এখানে উল্লেখ করা হয়নি। বাট হ্যাঁ, ওটার লিকুইডিটি সব থেকে বেশি। ঠিক আছে, নর্মালি আমরা লিকুইডিটি যখন হিসাব করি তখন আমরা M1, M2, M3, M4 এরই হিসাব করি। এবার আমরা যদি কম্পেয়ার করি M2 কেন বেশি M1 এর থেকে, ঠিক আছে, সরি, M2 লিকুইডিটি কেন কম, তাই না? কারণ হচ্ছে M2 এর ভিতর ঢুকে আছে হচ্ছে যে পোস্ট অফিসের কনসেপ্ট, যেটা M1 এর ভিতর নেই। এই কারণে পোস্ট অফিসের কনসেপ্ট ঢুকে আসে, মানে আবার একটু ছোটাছুটি করতে হবে, জন্য M2 লিকুইডিটি M1 এর থেকে একটু কম। M3 লিকুইডিটি M2 থেকে কোনো কম, কারণ M3 তে আবার টাইম ডিপোজিট ঢুকে গেছে, ব্যাংকের টাইম ডিপোজিট মানে তার লিকুইডিটি কম হবে, ওই কারণে M3 লিকুইডিটি কম। M4 এর লিকুইডিটি কেন সব থেকে কম? কারণ M4 এ আবার শুধুমাত্র যে ব্যাংকেরই টাইম ডিপোজিট ঢুকেছে তা না, পোস্ট অফিসেরও টাইম ডিপোজিট ঢুকে গেছে, ওই কারণে M4 এর লিকুইডিটি সব থেকে কম। এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট, কেন লিকুইডিটি কম। পরীক্ষাতে তো কনসেপ্ট আসবে না, পরীক্ষায় যে আসবে কার লিকুইডিটি সব থেকে কম, কার লিকুইডিটি সব থেকে বেশি। সব থেকে লিকুইডিটি বেশি হচ্ছে M1 এর, সব থেকে লিকুইডিটি কম হচ্ছে M4 এর। তো কিন্তু আমাদের যখন পড়বো আমরা চেষ্টা করবো যে কেন, এই উত্তরটাও খোঁজার। ঠিক আছে, তো কেনর উত্তর হচ্ছে এটা, কারণ পোস্ট অফিস ঢুকে যাচ্ছে একবার। M0 M1 দুটোই থাকে মানে লিকুইডিটির ওই কোশ্চেনে, তাহলে কি আমরা M1 করবো না M0টা করে দেবো? M0ই করে দেবো নাকি? M0 করে দেবো। ঠিক আছে, বাট লিকুইডিটিতে M0টাকে ধরা হয় না, কারণ M0টা লিকুইডিটি স্বাভাবিক বেশি হবেই, কারণ তাতে আমার ব্যাংকে যাওয়ারও কোশ্চেন নেই, তাই না? ওকে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, বাকি কেন হচ্ছে এই জিনিসগুলো একটু বোঝা গেল? বাকি যারা অয়ন্তিকা, অনুরিমা, কেন লিকুইডিটি বা বিনা বুঝতে পারলে যে লিকুইডিটি কেন কম বেশি হচ্ছে? হ্যাঁ দাদা, হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ দাদা, বোঝা গেছে। ওকে, ভেরি গুড। তাহলে এই ছবি, এই তোমার বেসিক ছবি হচ্ছে এই ছবিটা একবার তাকাবে, দেখবে সব বুঝে গেছো। এটা পুরো মাইন্ড ম্যাপ এটা। ঠিক আছে, সবার প্রথমে ছিল M0 তে কারেন্সি জনতা ছিল, তার সাথে যেই ডিমান্ড ডিপোজিট ঢুকলো সেটা হয়ে গেল M1, যেটাকে আমি বলছি ন্যারো মানি। ঠিক আছে, M1 এর সাথে দেখো পোস্ট অফিস, এই যে পোস্ট অফিসের লোকের ছবি, যেই পোস্ট অফিস ঢুকলো M2, যেখানে পোস্ট অফিসের টুবি দেখতে পাবে সেখানে দেখবে জোড় সংখ্যা। ঠিক আছে, M1 এর সাথে যেই পোস্ট অফিসে শুধুমাত্র সেভিংস কিন্তু, ঠিক আছে, টাইম না কিন্তু, তবে সেটা হচ্ছে M2। এবার M3 কি? M3 হচ্ছে M1 এর সাথে ব্যাংকের টাইম ডিপোজিট, সেটা হচ্ছে M3। আর M3 এর সাথে পোস্ট অফিসের টোটাল টাইম প্লাস ডিমান্ড দুটো যোগ করে সেটা হচ্ছে M4। আর এর লিকুইডিটি কিরকম? সব থেকে বেশি লিকুইড M1, তারপর M2, তারপর M3, তারপর M4। এটা হচ্ছে লিকুইডিটির হিসাবটা। দেখো তো এই মাইন্ড ম্যাপটা থেকে কারোর কিছু কোশ্চেন, কিছু প্রবলেম, মানে কিছু জিজ্ঞাসা আসছে নাকি, বা বোঝা যাচ্ছে নাকি টোটাল জিনিসটা?
এটা কিন্তু ইকোনমির বেশ একটা ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে, অনেকের গুলিয়ে যায় এই জায়গাটা। কি ক্লিয়ার তো, না কিছু মনে হচ্ছে কোনো জায়গা আরেকবার বলা দরকার? বিনা, অনুরিমা, একটু আরেকবার বলো তো। কোন জায়গাটা বলো তো, এখানে কোনটা মনে হচ্ছে একটু ডাউট? এরকম সব থেকে সবার প্রথম হচ্ছে যে M0 কারেন্ট সুইচ জনতা যেটা ছিল, তার সাথে ডিমান্ড ডিপোজিটটা যুক্ত হয়ে হলো M1, ঠিক আছে, এটা হচ্ছে একসাথে M1। M1 এর সাথে ব্যাংকের টাইম ডিপোজিট যুক্ত হলো M3, আর M1 এর সাথে পোস্ট অফিসের টাইম ডিপোজিট যুক্ত হলো M2। M1 থেকে দুদিকে যেতে পারবো, M3 M2। যখন ব্যাংকের টাইম ডিপোজিট যোগ করে দেবো তখন যাবো M3, যখন পোস্ট অফিসের সেভিংস ডিপোজিট যোগ করবো বা ডিমান্ড ডিপোজিট যোগ করবো তখন হবে M2। আর এই M3 এর সাথেই পোস্ট অফিসের সবকটা ডিপোজিট যোগ করলে M4। এই হচ্ছে সিম্পল ফান্ডা। জাস্ট পিপিটিটা একবার গো থ্রু করলে নিজেই বুঝে যাবে, ঠিক আছে, এটা তো একটু তথ্যভিত্তিক, তো এক্ষুনি সমস্তটা হয়তো মাথায় ঢুকবে না, একবার গো থ্রু করলেই ঢুকে যাবে সব। আচ্ছা, আর একটা জাস্ট কনসেপ্ট এখান থেকে আমরা পড়বো, তাহলে মোটামুটি এই জায়গাটা আমাদের হয়ে যাবে, পরের দিন আমরা ব্যাংকিং শুরু করবো, ঠিক আছে। এখান থেকে আর একটা কনসেপ্ট আছে মানি মাল্টিপ্লায়ার, এটা অনেক সময় পরীক্ষায় আসে, ঠিক আছে। মানি মাল্টিপ্লায়ার কি? মানি মাল্টিপ্লায়ার হচ্ছে যে ব্রড মানি, মানে M3 বাই M0 করলে যেটা পাই সেটাকে বলা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। যেমন আগস্ট 2014 হিসাবে ব্রড মানি যেটা M3 সেটা ছিল $99,205 বিলিয়ন, মানে M3 হিসাবে এত টাকা মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল। M3 এর ভিতর কি আছে? M1 প্লাস আমাদের ব্যাংকের টাইম ডিপোজিট, সেটাতে হিসাবে এত টাকা ঘুরে বেড়াচ্ছিল। আর রিজার্ভ মানি যেটা সেটা ছিল 17,274। তাহলে মানি মাল্টিপ্লায়ার কি হবে? M3 বাই M0 5.74। এটা হচ্ছে কি আমাদের মানি মাল্টিপ্লায়ার, মানে বেস মানি থেকে বা রিজার্ভ মানি থেকে কতটা সংখ্যক ব্রড মানি, কতটা সংখ্যক মানি জেনারেট হলো, এই জিনিসটাকে বলা হয় কাইন্ড অফ মানি মাল্টিপ্লায়ার। পরীক্ষায় রেসপেক্টিভে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার রেশিও কি কি। হয়তো তোমাকে 3-4টা অপশন দিয়ে দিল, M3 বাই M0, M1 বাই M2। অল টাইম মনে রাখবে মানি মাল্টিপ্লায়ার মানে হচ্ছে ব্রড মানি বাই রিজার্ভ মানি, M3 বাই M0, ঠিক আছে। M3 বাই M0 ইকুয়াল টু মানি মাল্টিপ্লায়ার, এটা একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হচ্ছে ভেলোসিটি অফ মানি। ভেলোসিটি অফ মানি মানে কি? যত সহজে টাকাটা ঘোরাফেরা করছে মার্কেটে, সেটা হচ্ছে ভেলোসিটি অফ মানি, ঠিক আছে। এই যে আমরা যদি বলি যে করোনা কালে আমাদের ইকোনমি ডাউন হয়ে যাচ্ছে, তাই না, করোনার সময় আমাদের ইকোনমি কমে যাচ্ছে, ইকোনমি সেরকম গ্রোথ হচ্ছে না। এবার একটা জিনিস ভাবো তো, টাকা পয়সা তো করোনার আগেও ইকোনমিতে যে একটা ছড়িয়েছিল, করোনার পরেও তো টাকা পয়সা সেমই ছড়িয়ে আছে, অথচ ইকোনমিতে কেন আমরা বলছি গ্রোথ হচ্ছে না, বা ইকোনমিতে কি প্রবলেম হচ্ছে? যে কারোর কি ধারণা তোমাদের, যে কেউ? করোনার সময় কি এমন হচ্ছে যে আমাদের ইকোনমি ডাউন গ্রেডে যাচ্ছে? এখানে দাদা ওই ট্রানজাকশনটা, ব্যাংকিং ট্রানজাকশনটা হয়তো কমে গেছে আগের থেকে, আর তাছাড়া মানুষের পার্চেসিং পাওয়ারটাও হয়তো কিছুটা কমে গেছে, যার জন্য মনে হয় যে ইকোনমিটা মানে একটু ডাউনফল করেছে। ওকে, ভেরি গুড। আর কারোর বাজারে টাকা সার্কুলেটটা কম হচ্ছে, বাজারে টাকা সার্কুলেটটা কম হচ্ছে, মানুষের হাতে টাকা নাই, তাহলে মানুষ কিনছে কম, কেনা বেচাটা। আচ্ছা, আর কেউ কিছু? সেভিংসও কম, মানে আমার যদি জবই না থাকে, ইনকাম না থাকলে আমার সেভিংস কমে যাবে। আর কেউ কিছু? সরলিনা, অয়ন্তিকা, বিনা, তমাল? এটা হতে পারে যে টাইম ডিপোজিট থেকে হয়তো মানুষ টাকা তুলে নিচ্ছে, যেটা এফডি বা রেকারিং ডিপোজিট, তার মানে মানুষের হাতে টাকাটা কম আছে, বাজারে টাকা কম আছে। মানুষ অনেক সময় মানুষ যেটুকু সেভিংস আছে সেখান থেকেও টাকা তুলে নিচ্ছে। মেইন আমি যদি আরেকটা ভাবে জিনিসটা অ্যানালাইজ করি, ইকোনমি কিন্তু গ্রো করবে তখন যখন মানির ভেলোসিটি হবে। দেখো একটা জিনিস, 10 টাকার নোট আজকে আমার বাড়িতে আছে, এই 10 টাকার নোটটা কিন্তু 10 দিন পরে হয়তো তোমার বাড়িতেও চলে যেতে পারে, তাই না? আমি কিছু দোকানে কিনলাম, সেই দোকানওয়ালা হয়তো তোমায় ফেরত দিন। এই 10 টাকার নোটটা যদি দীর্ঘকাল আমার বাড়িতেই পড়ে থাকে, তার মানে জানবে সেই ইকোনমি খুব একটা গ্রো করছে না। যত সহজেই টাকার লেনদেন হবে, ঠিক আছে, টাকা পয়সা যত সহজে মার্কেটে ঘুরে বেড়াবে, তত কিন্তু আমার কি হবে, ইকোনমি গ্রো করবে। এই জিনিসটাই হচ্ছে ভেলোসিটি অফ মানি, মানে কত সহজে একটা টাকা হাত বদল করছে, ঠিক আছে। আমি একটা পেন কিনলাম 10 টাকা দিয়ে, ঠিক আছে, সেই পেনের দোকানের মালিক সাথে সাথে ফলের দোকানে চলে গেল, সেই ফল কিনলো, সেই ফলের দোকানের মালিক হয়তো কোথাও সেলুনে চলে গেল, চুল কেটে এলো। এই যে টোটাল জিনিসগুলো হচ্ছে ওভারঅল, যত সহজে এই ভেলোসিটিটা হবে তত কিন্তু ইকোনমি গ্রো করবে। করোনার পরিস্থিতিতে কি হচ্ছে, ভেলোসিটিটা কমে গেছে, মানুষজনের হাতে টাকা পয়সা কম, মানুষজনের হাতে ট্রানজাকশনের লিমিট কম, কারণ বেরোতে পারছে না মানুষজন বাইরে, ঠিক আছে, দোকান খোলা নেই, তো মানুষের হাতে টাকা পয়সাও কম আছে। তো এই যে মানির যেটা ভেলোসিটি, এই ভেলোসিটিটা কিন্তু প্রচুর পরিমাণ কমে গেছে। মানির ভেলোসিটি কমে গেলে কিন্তু আমাদের ইকোনমিক গ্রোথও কমে যাবে। মানির ভেলোসিটির সাথে মানি সাপ্লাইয়ের একটা সম্পর্ক আছে।
যে ভেলোসিটি অফ মানি যদি বাড়ে তার মানে কিন্তু মানি সাপ্লাইও তত বাড়বে। যত যত ভেলোসিটি অফ মানি বাড়বে, যত টাকা পয়সা যত তাড়াতাড়ি হাত বদল হবে, তত কিন্তু আমার ইকোনমি গ্রো করবে, ইকোনমি গ্রো করলে কিন্তু মানি সাপ্লাই তত আমার বাড়বে। তো এইটা হচ্ছে একটা কনসেপ্ট যে ভেলোসিটি অফ মানি জিনিসটা কি, তার সাথে মানি সাপ্লাই রিলেশন কি। ভেলোসিটি অফ মানি বাড়লে মানি সাপ্লাইও বাড়বে, এটা একটা কনসেপ্ট। মানি মাল্টিপ্লায়ার কি, সেটা হচ্ছে M3/M0, এটা একটা কনসেপ্ট। আর M0, M1, M2, M3, M4 এই জিনিসগুলো কি, সেটা একটা কনসেপ্ট। এই গেল ওভারঅল আমাদের মানি। এইটুকু পড়লেই কিন্তু মানি থেকে তোমার আশা করি আর কোনো কোশ্চেন আটকাবে না। তোমরা এই পিপিটিটা একবার গো থ্রু করো, বাড়িতে যার যা বই আছে একবার ফলো করো, ঠিক আছে? মানি এই চ্যাপ্টারটা, পরের দিন আমরা ব্যাংকিং চ্যাপ্টারটা শুরু করব। তার আগে এইটা গো থ্রু করে যদি কারো কিছু ডাউট হয় গ্রুপে জানিও, ঠিক আছে? সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো। আর মানি মাল্টিপ্লায়ারটা শুধু এই অনুপাতটা জানলেই হবে? হ্যাঁ, M3/M0 মানি মাল্টিপ্লায়ারটাও শুধু, হ্যাঁ, এই দুটোর অনুপাতকেই বলা হয় মানি মাল্টিপ্লায়ার। এটার কনসেপ্ট কি, M0 হচ্ছে রিজার্ভ মানি, তাই না? আর M3 মানে কি, ব্রড মানি। মানে এতটা রিজার্ভ মানি কতটা ব্রড মানি জেনারেট করলো, এটাই হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। যে মানিটা কতটা পরিমাণ বাড়লো, আমার রিজার্ভ মানি ছিল এত টাকা, সেখান থেকে আমার ব্রড মানি কত টাকা হয়ে গেল। মানে রিজার্ভ মানিতে আমার কি ছিল, কারেন্সি উইথ, যে কারেন্সি গুলো যেটা জনতার কাছে ছিল সেই জিনিসগুলো ছিল। এবার জনতা কত টাকা ব্যাংকে টাইম ডিপোজিট করলো, কত টাকা ডিমান্ড ডিপোজিট করলো, এইগুলো যত করবো তত আমার M3 বাড়বে না কমবে বলো তো? এই কনসেপচুয়ালি কিন্তু এখান থেকে বোঝার আছে, ঠিক আছে? জাস্ট একটু আরেকবার বলো প্রশ্নটা। আচ্ছা, M0 এর ভিতর কি ছিল আগে সেটা বল। M0 হচ্ছে রিজার্ভ, মানে যেটা আরবিআই এর কাছে আছে আর মানুষের কাছে যেটা আছে, মানুষের পকেটে। আরবিআই টা ছেড়ে মানুষের হাতে যে টাকা পয়সাটা আছে, ঠিক আছে? আচ্ছা, এবার তুই M3 এর ভিতর কি কি আছে বল। M3 এর হাতে কমার্শিয়াল ব্যাংকের যে টাইম ডিপোজিট ওটাও আছে। টাইম ডিপোজিট আছে, সেভিংস ডিপোজিট সবই আছে, তাই না? তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইবার দেখ মানি মাল্টিপ্লায়ার মানে কি হচ্ছে, এই দুটোর অনুপাত, ঠিক আছে? এবার একটা জিনিস বল, আমার কারেন্সি, জনতার হাতে টাকা পয়সা থাকা ইকোনমির জন্য ভালো, না ব্যাংকে ওই জনতা টাকা পয়সাগুলো ইনভেস্ট করে আসবে সেটা ভালো ইকোনমির জন্য? এই যে আমাদের গভর্নমেন্ট কেন অল টাইম জোর দেয় যে যাও সবাই জনতার হাতে থাকাই তো ভালো না? আচ্ছা, তুই তাহলে আমাকে একটা জিনিস বল যে জনতার হাতে থাকলে গভর্নমেন্ট কেন অল টাইম জোর দেয় যে তোমার কাছে যে এক্সেস টাকা পয়সা সেটা ব্যাংকে জমা করো, ব্যাংকে জমা করো? গভর্নমেন্ট তো এটাই বলে, তাই না? তো এটা তাহলে গভর্নমেন্ট কেন বলে? ইনভেস্ট করলে ওখান থেকে মানে ইন্টারেস্ট, মানে ব্যাংকের লাভ না, যে আমাদের হাতে থাকলে তো সেটা। ভেরি গুড। শুধুমাত্র আর এটা ব্যাংকেরই লাভ ইনফ্লেশন না, কন্ট্রোল করার জন্য করে। এটা একটা পয়েন্ট, ব্যাংকের লাভ এটা একটা পয়েন্ট, কিন্তু সব থেকে সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি যদি ব্যাংকে টাকা জমা না করো, আজ রতন টাটা হোক বা মুকেশ আম্বানি হোক বা ছোটখাটো যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, তাদেরকে ব্যাংক টাকা ধার দেবে কোথা থেকে যদি সাধারণ মানুষ ব্যাংকে টাকা জমা না করে? ব্যাংকের সোর্স অফ ইনকাম কত? এই সাধারণ মানুষের ডিপোজিট গুলোর টাকা নিয়েই তো ব্যাংক লোন দেবে। তো আমি যদি ব্যাংকে টাকা জমা না করি, তাহলে আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা কি লোন পাবে না পাবে না, কি মনে হয়? যে কেউ অবশ্যই পাবে না। অবশ্যই পাবে না। তো সেটা কি ইকোনমির জন্য ভালো? আচ্ছা, না। তাহলে আমার হাতে টাকা থাকা কিন্তু ভালো না। টাকা আমার হাতে যেটুকু থাকবে সেটুকু আমি খরচ করব ভালো। এক্সেস টাকা আমি আমার আলমারিতে রেখে দেবো, তার থেকে ব্যাংকে রেখে দিলে আমারও ভালো, ইন্টারেস্ট পাবো, দেশেরও ভালো। ওই টাকাটা ব্যাংক কাউকে একটা ধার দেবে, একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে। এইবার তুই যদি দেখ রিজার্ভ মানির ভিতর শুধুমাত্র আমার হাতের কারেন্সি, যেটা আমার হাতে যে টাকাটা আছে সেটা রাখা আছে। এইবার এই টাকাটা, এই রিজার্ভ মানির যে কারেন্সি, আমার পাবলিকের হাতে যে কারেন্সি, এই টাকাটা কতটা ব্যাংকে জমা পড়লো, কতটা সেভিংস অ্যাকাউন্টে জমা পড়লো, কতটা টাইম ডিপোজিটে জমা পড়লো, যত পড়বে M3 ভ্যালু তত বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। কত বাড়বে? তাহলে মানি মাল্টিপ্লায়ার মানে কি, এই রিজার্ভ মানি যেটা ছিল সেখান থেকে কতটা ব্রড মানি জেনারেট হলো, মানুষ কতটা ব্যাংকে বা মানে সাপেক্ষে কতটা মানিটা ছড়ালো, মানে ব্যাংকে কতটা ইয়ে হলো। একদম, সেটা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার কনসেপ্ট। এবং এটা যত হাই হবে
তত ভালো। কারণ মানুষ নিজের হাতে টাকা না রাখে ব্যাংকে টাইম ডিপোজিট, সেভিংস ডিপোজিটে টাকা রাখছে, তার মানে মানি মাল্টিপ্লায়ার যত হাই হবে তত আমাদের ইকোনমির জন্য ভালো, তত আমরা ইনভেস্টমেন্ট, যারা ইনভেস্টার তারা তত বেশি টাকা পাবে। তো এটা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার ইনডেপথ কনসেপ্ট। মানি মাল্টিপ্লায়ার হচ্ছে M3/M0 এই দুটোর অনুপাত, এবং এর মাধ্যমে আমরা দেখছি যে রিজার্ভ মানি যেটা ছিল, জনতার হাতে যেটা টাকা ছিল, সেই টাকা থেকে কতটা সংখ্যক টাকা ইনভেস্টমেন্টের জন্য তৈরি হলো, কতটা সংখ্যক টাকা ব্যাংকে ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিটে ঢুকলো, এই টোটাল একটা ধারণা আমরা পাচ্ছি মানি মাল্টিপ্লায়ার থেকে। বোঝা গেল? প্রণবেশ বা অয়ন্তিকা, সরলিনা কনসেপ্ট, তমাল বা সবাই একই ব্যাপারটা পলাশ ক্লিয়ার? হ্যাঁ দাদা বুঝেছি। ওকে, ভেরি গুড। ঠিক আছে, এইগুলো হচ্ছে অনেক ডেপথে পড়ছি আমরা। ঠিক আছে, তুমি যদি এমনি নর্মাল প্রিলি বা মেনের কোশ্চেন দেখো, যেটুকু আমরা পড়েছি এনাফ। ঠিক আছে, আরামসে যা কোশ্চেন আসবে মানি থেকে আরামসে পেরে যাবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, বাট একটু এইভাবে পড়ো, ইকোনমি সাবজেক্টটার প্রতি ভালোবাসা তৈরি হবে এবং অনেকটা ইন্টারেস্ট পাবে জিনিসগুলো। ঠিক আছে, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, যে এই যে নিউ মানে নতুন যে মনিটারি যেসব মেজার গুলো নেওয়া হয়েছে, NM1, NM2, NM3, L1, L2, হ্যাঁ, এইগুলো থেকে কি কোনো প্রিলিমস বা মেন্সে কোনো রকম প্রশ্ন আসে না কিন্তু। ঠিক আছে, এই জিনিসগুলো স্কিপ করে যেতে পারো। ঠিক আছে, করে দেখেছিলাম, খুবই কমপ্লিকেটেড, তার জন্য বলছিলাম। দরকার নেই, এগুলো দরকার নেই। এখনো M0, M1, M2, M3, M4 পড়ে গেলেই এনাফ। ঠিক আছে, ঠিক আছে। এখন অবধি তো আমি কোথাও দেখিনি NM1, LM1 এগুলো থেকে কোশ্চেন, বাট হ্যাঁ, এই কনসেপ্ট গুলো এসছে, বাট এগুলো স্কিপ করা যেতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, এই চারটে কিন্তু যাতে পুরো একদম জলের মতো ক্লিয়ার হয় এবং যাতে গুলিয়ে না যায়। ঠিক আছে, আজকে মনে থাকলো তো কয়েকদিন পর দেখবে গুলিয়ে যাবে। তো জাস্ট এইটা একটু কোথাও নোট ডাউন করে রাখবে, বা এই ছবিটা একদম মাথার ভিতর গেঁথে নেবে। ঠিক আছে, এই পোস্ট অফিসের ছবিটা, এই ছবিটা মাথার ভিতর গেঁথে নিলে এটা আর গোলাবে না কখনো। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো ডাউট? যেটুকু বললাম, অনুরিমা, সরলিনা, বিনা, সিরিন, তমাল, প্রমা, উর্মি? না স্যার। ওকে, গুড। আজকে এটুকু। হ্যাঁ, আজকে পড়লে ভালো তখন বলবো। একদম একদম, পিপিটিটা একটু গো থ্রু করো বাড়িতে, কারণ এটা তথ্যভিত্তিক অনেক কিছু, তো অনেক কিছু ভুলে যাবে। হ্যাঁ, পরের দিন তাহলে আমরা ব্যাংকিংটা শুরু করবো। অয়ন্তিকা, সরলিনা বোঝা গেছে তো না? কিছু জায়গা মনে হচ্ছে প্রবলেম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, গুড, ঠিক আছে। তাহলে বাকি সবাই বাড়িতে গো থ্রু করো। হ্যাঁ, কিছু প্রবলেম হলে গ্রুপে জানাও, আমাকে জানাও, কোনো প্রবলেম নেই। ভাই, মেক শিওর যে সবকটা জায়গা আমরা খুব ভালোভাবে সবাই বুঝছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, চলো টাটা। অর্গদার রেকর্ডেড ক্লাসটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অর্গদা আমাকে পাঠিয়ে রেখেছে, ওটা দেখে নিও। আচ্ছা, ওকে ওকে, চলো, থ্যাংক ইউ সবাইকে, ভালো করে কাটাও, ভালো থেকো, চলো টাটা।